সু জিংজিংয়ের কথা মনে আসতেই খেয়াল হলো আজ রাতের তালিকা অনুযায়ী আমাকে ওর বেডেই শুতে হবে। ভাই, আজ রাতে তো আর ঘুম আসার নয়, আমাকে পুরো সজাগ থাকতে হবে। শেষমেশ ও লং আউটিয়েনের নিনজা চামচি, তাই ওর থেকে একটু বেঁচে থাকাই ভালো হবে। আর হ্যাঁ, আজ দুপুরে সেই স্টোরেজ রুমে আমার মাথায় ওসব কী পাগলামি চলছিল, সেই অদ্ভুত আওয়াজ, অন্য দুনিয়া আর দুনিয়া বাঁচানোর নাটক। যদিও আমি এই পুরো বিষয়টাকে একটা বাজে স্বপ্ন বলেই মনে করছি, কিন্তু সত্যি তো এটাও যে এই লং আউটিয়েন আগের চেয়ে পুরোপুরি বদলে গেছে। আর সবচেয়ে বড় গোলমাল হলো, যেই আমি ওই আওয়াজটাকে মাথা থেকে তাড়ানোর কথা ভাবলাম, ওটা সত্যি সত্যিই উধাও হয়ে গেল, আর ফিরে এলোই না। নির্ঘাত ওটা কোনো খারাপ স্বপ্নই ছিল। আমি মাথা ঝাড়া দিলাম আর ওসব ভাবা বন্ধ করে দিলাম। স্নান করে বাইরে আসার পর যখন আমি রুমে ঢুকলাম, দেখলাম সব মেয়েরা তাদের বেডে তৈরি। বাইটিয়ান টিয়ান নিজেকে ফের একটা সমস্যার মতো করে লেপের ভেতর প্যাক করে রেখেছে, আর ভেতর থেকে অদ্ভুত সব বিরক্তিকর আওয়াজ আসছিল। তাং নানা আমাকে ভেতরে আসতে দেখল ঠিকই, কিন্তু একদম পাত্তা দিল না, চোখের পলকও ফেলল না। চলো, কপালে যা লেখা আছে, আজ সু ঝিংঝিংয়ের বেডেই যাওয়া যাক। এই সময় সু জিংজিং পুরো মনোযোগ দিয়ে একটা ওষুধ খুঁটিয়ে দেখছিল। আমার আসার দিকে ওর একদমই খেয়াল ছিল না। এটা কি? আমার মনে হলো এই ওষুধটা কি আমার সেই আল্টিমেট জোলাপ পিলের মতোই নাকি? তাই কৌতূহলবশত জিজ্ঞেসই করে ফেললাম। সু জিংজিং ভয়ে একদম লাফিয়ে উঠল, আর ওষুধটা ওর হাত থেকে ফসকে প্রায় পড়েই যাচ্ছিল। তুই আমাকে এভাবে হঠাৎ করে ভয় দেখাচ্ছিস কেন? ওর রাগের মাথায় চিৎকার করে উঠল। এরপরও খুব সাবধানে ওষুধের ওয়্যাক্স কাভারটা পরীক্ষা করতে শুরু করল, যে ওটা কোথাও ভেঙে গেল কিনা। সরি বস, আমি ইচ্ছা করে করিনি। ও বলল, এটা অনেক দামি আর বিরল জিনিস, আমার কত মাসের জমানো হাত খরচ দিয়ে তবে গিয়ে একটা কেনা হয়েছে। সু জিংজিং ওই ওষুধটাকে হাতে এমনভাবে ধরেছিল যেন কোনো কোহিনূর হীরা। দেখতে তো বেশ সাধারণ আর লোকাল মনে হচ্ছে। তুই কি জানিস এসবের ব্যাপারে? কাল্টিভেশনের সবচেয়ে বড় জিনিস তো হলো এই আউচ! সু জিংজিং দাঁড়িয়ে আমাকে এই ওষুধের মারাত্মক সব গুণাগুণ বোঝাতে যাচ্ছিল, ঠিক তখনই তার মাথা সোজা ওপরের বেডের কাঠে গিয়ে ধাক্কা খেল, আর সে মাথা ঘুরে খের বেডের ওপর পড়ে গেল। ভাই, নতুন রক্তের আলাদাই তেজ। সরাসরি পড়ল আর ঘুমের রাজ্যে চলে গেল। সু জিংজিংকে এভাবে নিথর হয়ে পড়ে যেতে দেখে আমি নিজের কপালে হাত দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম। আমার 6 ফ্লেভার দিবাং পিল কোথায় গেল? সু জিংজিং নিজের মাথার আলু হয়ে ফুলে ওঠা অংশটা চেপে তড়ঘড়ি বেড থেকে লাফিয়ে নেমে ওই বুড়িটা খুঁজতে শুরু করল। এ, এই দেখ, আমি ওটা ক্যাচ করে নিয়েছি, কি বলিস? আমি পুরো টসানে নিজের হাতটা এগিয়ে দিলাম। বেঁচে গেছি। আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। সু জিংজিং একদম খুশি আর স্বস্তি নিয়ে আমার দিকে তাকালো। আমি হাত খুললাম। সু জিংজিং মাথা কাছে এনে দেখল, কিন্তু সেই 6 ফ্লেভার দিবাং পিল তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওর মুখের হাসি 1 সেকেন্ডে পাথরের মতো জমে গেল। বস, আমি জানতাম না যে এমনটা হয়ে যাবে। সু জিংজিংয়ের চোখের উজ্জ্বলতা একদম গায়েব হয়ে গেছে। ও সেখানে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ ওর আত্মাটাই টেনে বের করে নিয়েছে। আমি বললাম, একটা কাজ করি, আমি তোকে নতুন একটা কিনে এনে দেব। ও দাঁতে দাঁত চেপে বলল, দরকার নেই। মনে হলো ও মাথায় কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন তুই কি করবি? সু জিংজিং আমাকে কোনো উত্তর না দিয়ে সোজাসুজি বেডের ওপর পালংতোর পজিশনে বসে গেল। ভেবেছিলাম এটাকে আমার পরবর্তী ট্রেনিংয়ে ব্যবহার করব, কিন্তু এখন যখন এটা ভেঙেই গেছে, তখন এটাকে নষ্ট করতে পারব না। আমি ফের বললাম, আরে ইয়ার, আমি সত্যি বলছি, নতুন এনে দেব। ও ধমক দিল, ফালতু বকবক বন্ধ করে চুপচাপ ওই বড়িটা আমাকে দে। আমি শান্তভাবে ওই ভাগা 6 ফ্লেভার দিবাং পিলের টুকরোগুলো সু জিংজিংয়ের হাতে দিয়ে দিলাম। তারপর ভাবলাম, একটা কাজ করি, আজ রাতে কি আমি অন্য কারোর সঙ্গে শুতে যাব? আমি কি তোকে ডিস্টার্ব করে ফেলব? উম আমার প্রশ্নে সু জিংজিং উত্তর দিল, দরকার নেই, তুই শান্তিতে ঘুমা। আমি তো রোজ রোজ ওটা ভাঙব না। এই কথা বলে সু জিংজিং বড়িটা মুখে ভরে নিল, আর পুরো মনোযোগ দিয়ে নিজের এনার্জি সেট করতে লাগল। আমি হলাম এই লাইনের একদম নুব বান্দা, তাই এসবের কিছুই আমার মাথায় ঢুকছিল না। যখন দেখলাম বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমিও নিজের লেপটা নিয়ে সু জিংজিংয়ের বেডেই শুতে গেলাম। নিজের জীবনে প্রথমবার কোনো নিনজাকে এভাবে ট্রেনিং করতে দেখছিলাম। এটা আমার কাছে একদম নতুন কোনো গেমের মতো ছিল। তাই আমি পুরো ফোকাস দিয়ে একদম চোখের পলক না ফেলে সু জিংজিংকে তাড়তে লাগলাম। দেখলাম ওর কপালে হালকা ঘামের ফোঁটা জমে গেছে। সেই ঘাম ওর ফর্সা মুখ দিয়ে গড়িয়ে লম্বা ঘাড় ছুঁয়ে ঠিক ওর একটু খোলা কলারের ভেতর দিয়ে সেই কাতিলা ভ্যালিতে গিয়ে মিশছে। সু জিংজিংয়ের চোখ দুটো শক্ত করে বন্ধ ছিল, আর ওর হাত দুটো খুব অদ্ভুত আর বিপজ্জনক সব হ্যান্ড সাইন তৈরি করছিল। ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার জন্য ওর শরীরের কার্ভগুলো ক্রমাগত ওঠানামা করছিল। ঘামে ওর জামাকাপড় ভিজে শরীরের সঙ্গে একদম লেপ্টে যাওয়ায় ওর হট বডি লাইনগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল। সু জিংজিংয়ের পুরো শরীর হালকা কাঁপছিল, আর ও ঠোঁট কামড়ে খুব হার্ডকোর ফোকাস করছিল। ভাই, আমার চোখ তো ওখানেই আটকে গেল।
আমি নিজেকে আর সামলাতে না পেরে কিছু না ভেবে ওর একটু বেশি কাছে সরে গেলাম। আমার নিঃশ্বাস তখন দ্রুত হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তেই সু জিংজিং হঠাৎ চোখ খুলল আর রাগী মুখে আমার দিকে তাকালো। তুই কি করছিস? দূরে থাক আমার থেকে। সু জিংজিং নিচু স্বরে ধমক দিল। আমি ভয়ে তড়ঘড়ি পিছিয়ে গেলাম আর লাজুক এক হাসি দিয়ে বললাম, সরি বস, জাস্ট একটু কৌতূহল হচ্ছিল। সু জিংজিং আমাকে একটা মারকুটে লুক দিয়ে ফের চোখ বন্ধ করে নিজের ট্রেনিংয়ে মন দিল। আমার আর বেশি নড়াচড়া করার সাহস হলো না। একদম লক্ষ্মীর ছেলের মতো পাশে শুয়ে পড়লাম। ভাবলাম নিনজাদের ট্রেনিং কি এমনই হয়? ভাই কি বোরিং গেম এটা, শুধু হাত দিয়ে ইশারা করো আর মন্ত্র পড়ো। কিছুক্ষণ সু জিংজিংকে দেখার পর আমার চোখের পাতা ভারী হয়ে গেল আর খুব তাড়াতাড়ি গভীর ঘুমে ঢলে পড়লাম। অর্ধেক ঘুমে আমি একটা ঝাক্কাস স্বপ্ন দেখলাম আমি বিচে শুয়ে আরামসে রোদ নিচ্ছি আর রেড ওয়াইন খাচ্ছি। আমার পিছনে সুই আওজাও আর হেলিংলিং আমার কাঁধ আর পিঠ ম্যাসাজ করছে। সু জিংজিং পাশে দাঁড়িয়ে বড় একটা পাতা দিয়ে আমাকে হাওয়া করছে। বাই টিয়ান টিয়ান অন্য পাশে বসে আমার মুখে দারুণ সব ফল তুলে দিচ্ছে। আর তাং নানা আমাকে জড়িয়ে ধরে নিজের স্পেশাল ফেস ওয়াশ সার্ভিস দিচ্ছে। আমি এই 5 ক্যাম্পাস বিউটির স্পেশাল সার্ভিস নিচ্ছি আর মজে আছি। ঠিক তখনই সব ওলটপালট হয়ে গেল। দেখলাম সব 5 জন হঠাৎ গলে জল হয়ে গেছে আর চারপাশের তাপমাত্রা হঠাৎ বাড়তে শুরু করেছে। সূর্যটা বড় হতে হতে সোজা আমার দিকে ধেয়ে আসছে। ওর তীব্র সাদা আলো আমাকে অন্ধ করে দিচ্ছিল। গরম এতটাই বেড়ে গেছিল যে মনে হচ্ছিল আমি এক্ষুনি জ্যান্ত রোস্ট হয়ে যাব। বাপরে, কত গরম! ভাই, আমি তো পুড়ে যাচ্ছি। এত আগুন কোত্থেকে এলো? আমি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে এক ঝটকায় উঠে বসলাম। মনে হচ্ছিল আমার পাশে কেউ আগুনের গোলা রেখে দিয়েছে। যেই আমি পাশে তাকালাম, আমার তো চক্ষু চড়ক গাছ। সু জিংজিংয়ের পা দুটো এখনও সেই ট্রেনিং পজিশনেই আছে, কিন্তু ওর ওপরের শরীর বেডের ওপর পড়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওর শরীর থেকে প্রচণ্ড তাপ বেরোচ্ছিল আর ওর গায়ের চামড়া ভয়র লেভেলে লাল হয়ে গেছিল। কাণ্ড ঘটে গেছে বস, এটা নিশ্চিত কোনো বড় ঝামেলা। আমি ভয়ে ভয়ে আঙুল দিয়ে সু জিংজিংয়ের গাল টাচ করলাম আর সাথে সাথে হাত সরিয়ে নিলাম। আউচ! ভাই, এটা তো ফুটন্ত জলের মতো গরম ছিল। আমার তো দফা রফা হয়ে গেল। এটাই কি সেই ভয়ঙ্কর আউট অফ কন্ট্রোল স্টেজ? ওর প্রাণের ঝুঁকি আছে। আমার কি অ্যাম্বুলেন্স ডাকা উচিত? না না, এটা ট্রেনিংয়ের সময় সমস্যা। নর্মাল ডাক্তারদের কাজ নয় এটা সামলানো। আমি 1 সেকেন্ড থেমে ঠিক করলাম যে বাকি বিউটিদের ডেকে সাহায্য চাইব। ঠিক তখনই আমার মাথায় একটা আওয়াজ এলো। হোস্ট, এটা কাল্টিভেশনের সমস্যা নয়, হারামিটা তুই। আমি 1 সেকেন্ডেই দুপুরের সেই ঝান্ডু সিস্টেমের আওয়াজ চিনতে পারলাম আর মনে মনে তাকে জমিয়ে গালি দিলাম। ডিয়ার, আমাকে কি মিস করেছিস? আমি তো সবচেয়ে বড় শখ খেলাম যখনই আপদ সিস্টেমটা আমার মনের গালিও শুনে ফেলল। ঘন্টা মিস করেছি তোকে। এসব কি তোরই কীর্তি? আমি মাথার ভেতর একদম আগুন হয়ে সিস্টেমকে জিজ্ঞেস করলাম, রিল্যাক্স হোস্ট, আমি এখানে এই জন্যই আছি যাতে আপনার সব সমস্যা মিটিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে বল, এই শু জিংজিয়াংয়ের সাথে কি ঝামেলা চলছে? ব্যাপারটা একদম সিম্পল। ও ফালতু নিজের আওকাত মানে নিজের লিমিটের বাইরে গিলে ফেলেছে, তাই এখন ওভারলোড হয়ে গেছে। কি আজে বাজে বকছিস? তোর মতো আপদের ওপর তো আমার ভরসাই করা উচিত ছিল না। আমার মনে হলো ও আমার সাথে গেম খেলছে আর আমার রাগ আকাশ ছুঁয়ে গেল। হোস্ট, আমি তো বলছিলামই, আপনি জানেন না এই 6 ফ্লেভার দিওয়াং পিল নিনজাদের ট্রেনিংয়ের সময় শক্তি বাড়ানোর জন্য একটা খুব পাওয়ারফুল সাপ্লিমেন্ট। তো এটা যদি এনার্জির জিনিস হয় তাহলে ও হঠাৎ এভাবে টকবক করে ফুটছে কেন? এই শু জিংজিয়াং নির্ঘাত কিছুক্ষণ আগেই 6 ফ্লেভার দিওয়াং পিল ব্যবহার করে ট্রেনিং করেছিল। আগের বডিটার পাওয়ার ওর কি এখনও ঠিকমতো অ্যাবজর্ব করতে পারেনি, আরও এর মধ্যেই আবার একটা ডোজ নিয়ে নিয়েছে। ভাই, এমন কিছু বল যা আমার মাথায় ঢোকে। নিউট্রিশন ওভারলোড আর ডাইজেশন ফেল। তো এই ঝামেলা ফিক্স করব কিভাবে? ওরে তো এভাবে পুড়ে মরতে দিতে পারি না, যদিও বোমার মতো ফেটে যায়। একদম সহজ ব্যাপার হোস্ট। আপনি শুধু ওই এক্সট্রা পাওয়ারটা ওর ভেতর থেকে চুষে বের করে নিন। চুষে বের করব? হ্যাঁ, আমি মাত্র চেক করলাম যে 6 ফ্লেভার দিওয়াং পিলটা ওর শরীর অ্যাবজর্ব করতে পারছে না, তাই ওটা এখনও ওর মুখের ভেতর ওভাবেই আটকে আছে। হোস্ট, আপনাকে শুধু ওটা ওখান থেকে চুষে বের করে নিতে হবে। তার মানে কি ডিরেক্ট কেস করতে হবে? হোস্ট, আপনি টেনশন নেবেন না। 6 ফ্লেভার দিওয়াং পিলের সাধারণ মানুষের উপর কোনো বিপদ হয় না, যাদের কাছে কি নেই। উল্টো, এটা আপনার শক্তি বাড়াবে, শরীরের ভেতরে সিস্টেম স্ট্রং করবে আর ইমিউনিটিও বাড়াবে। আরে আমি ওসব বলছি না। চুষে বের করা মানে তো ঠোঁটে ঠোঁট মেলাতে হবে। আমি একদম ভ্যাবাচ্যাকা খেয়ে জিজ্ঞেস করলাম, হোস্ট, আপনি কি অবান্তর প্রশ্ন করছেন? মুখ না লাগালে বের করবেন কি করে? ভাই, আমার তো কপাল পুড়ল। আমি এটা করব কি করে? অন্য কোনো মেয়ে হলে চলতো, কিন্তু এ তো আস্ত আপদ শু জিংজিয়াং। আমি যদি এটা করি, ও আমাকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাবিয়ে দেবে। হোস্টের যদি লজ্জা লাগে তাহলে কোনো ব্যাপার না।
যখন সু জিংজিয়াংয়ের শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন ওই বড়ি এমনি ভেতরে গলে যাবে। কি বলছো? 100 ডিগ্রি সেলসিয়াস? ভাই, ততক্ষণে তো ও গলে জল হয়ে যাবে। তার মানে এখন যাই হোক না কেন, আমাকে ওকে বাঁচাতেই হবে। আর সবচেয়ে বড় মুশকিল ছিল এটা যে এই মুহূর্তে সু জিংজিয়াংয়ের মাথা পুরো সেন্সে ছিল, শুধু ও কথা বলতে পারছিল না আর ওর শরীরও নড়ছিল না। আমি যেই সাহস জুগিয়ে নিজের মুখটা ওর কাছে নেবার কথা ভাবলাম, দেখলাম সু জিংজিয়াংয়ের চোখ সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে, আর ওর চোখে মরণের ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার নিজের সিস্টেম সেখানেই জ্যাম লেখালো, কিন্তু আমি বুকে পাথর চেপে ভাবলাম, ভাই, আগে প্রাণ বাঁচানো দরকার। আমি ধীরে ধীরে সু জিংজিয়াংয়ের কাছে গেলাম আর তোতলাতে তোতলাতে বললাম, আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই, একটু সহ্য করে নিস। আমি তোর ভেতর থেকে এই ওষুধের আবর্জনা চুষে বের করে নেব, সব ঠিক হয়ে যাবে। এই বলে আমি চোখ শক্ত করে বন্ধ করলাম, সু জিংজিয়াংকেই এর বাহুতে জড়িয়ে ধরলাম আর সময় নষ্ট না করে সরাসরি ওর ঠোঁটে কেস করে দিলাম। আরে না না, মানে বাঁচিয়ে নিলাম। তখন আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে সু জিংজিয়াংয়ের বিশ্বাস আগুনের মতো গরম ছিল। আমার হার্ট এত জোরে বিট করছিল যে মনে হচ্ছিল গলা থেকে বাইরে বেরিয়ে আসবে। যেই আমার ঠোঁট ওর ঠোঁট স্পর্শ করল, একটা ফুটন্ত আগুনের মতো অনুভূতি আমার সারা শরীরে কারেন্টের মতো ছড়িয়ে পড়ল। ওর ওই নরম ঠোঁটগুলো কোনো ভয়ঙ্কর জাদুর মতো লাগছিল, আর ওদিকে সেই আপদ সিস্টেম পেছন থেকে সমানে কমেন্ট্রি দিচ্ছিল, হোস্ট, নিজের জিভ ব্যবহার করুন, জিভ। ওর শরীরের অর্ধেক অংশ এখন ঠিকমতো কাজ করছে না, তাই আপনাকে নিজেকেই জিভ দিয়ে ওই বড়িটা খুঁটিয়ে বের করতে হবে। ওকে একটু নিজের সালাইভা বা লালা দিন, এতে ওর মুখের ভেতর ন্যাচারাল মুভমেন্ট শুরু হবে। সু জিংজিয়াংয়ের মুখের ভেতরের ওই ভয়ঙ্কর গরম সরাসরি আমার মুখের উপর আসছিল, মনে হচ্ছিল যেন আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। আমি তাড়াতাড়ি সেই রেহের পড়ে থাকা 6 ফ্লেভার দিবাং পিলটা খুঁজতে লাগলাম। ওই গরম আর নরম অনুভূতিতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিল। ওহো হোমোস্ট, প্রাণ বাঁচাচ্ছেন তা তো ঠিক আছে, কিন্তু ওর অ্যাসেটগুলো কেন টিপছেন? আপনার দ্বারা না হলে পিছিয়ে যান। দেখাচ্ছি কিভাবে করে। ভুলবশত আমার জিভ সু জিংজিয়াংয়ের জিভের সাথে টাচ করে গেল। সেই এক মুহূর্তে আমার ভেতরে যেন 440 ভোল্টের কারেন্ট দৌড়ে গেল আর আমি পুরোপুরি কাঁপতে শুরু করলাম। কিন্তু এই সময় আগে পাছে ভাবার কোনো সুযোগ ছিল না। আমি শুধু নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে গেলাম। আমার নিঃশ্বাস একদম ভারী হয়ে এসছিল, আর আমি শুধু সেই অর্ধেক বেঁচে থাকা 6 ফ্লেভার দিবাং পিল বাইরে বের করার চেষ্টাই ছিলাম। অবশেষে একটা গরম তরল আমার মুখে চলে এলো। আমি বুঝে গেলাম এটাই সেই 6 ফ্লেভার দিবাং পেল। আমার এই ভয়ঙ্কর বাঁচানোর টেকনিকের পর সু জিংজিয়াংয়ের চোখ দিয়ে অপমানের জল টপ টপ করে পড়তে লাগল। ওর থেকে আলাদা হওয়ার পর আমি নিজের ঠোঁট মুছলাম আর একটু শরমের সাথে বললাম, সরি, ইয়ার অভ্যেসের দাস তো, যতক্ষণ না হাতে কিছু টিপছি বুঝতে পারি না হাত কোথায় রাখব। সু জিংজিয়াং রাগে ফেটে পড়ছিল আর নির্ঘাত আমাকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু ওর শরীর তখনও ঠিক হয়নি, তাই ও 1 ইঞ্চিও নড়তে পারছিল না। আমি সোজা টয়লেটে গিয়ে কুলকুচি করলাম আর মুখ থেকে সেই 6 ফ্লেভার দিওয়াং পিলের অদ্ভুত স্বাদটা পরিষ্কার করলাম। ভবিষ্যতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে মেয়েদের ঠোঁটের স্বাদ কেমন হয়, সে স্বপ্নেও ভাববে না যে আমি উত্তর দেব, 6 ফ্লেভার দিওয়াং পিলের মতো স্বাদ হয় ভাই। হোস্ট, আজ আপনি সত্যি এক মহান কাজ করে ফেলেছেন। আর আমি সিস্টেম, তোর 14 গোষ্ঠী। যদি তোর কারণে এই ঝামেলা না পাকাতো তাহলে আমাকে এত ঝোল করতে হতো কি? আমি মনে মনে সিস্টেমকে গালি দিলাম। স্যাড হোস্ট, আপনি আমার ব্যাপারে এত খারাপ কিভাবে ভাবতে পারেন? আমি তো অন্তত আপনাকে একটা প্রাণ বাঁচাতে সাহায্য করলাম। হ্যাঁ, করেছ তো, কিন্তু আমার এখন মনে পড়ল যে মেয়েটা তো লং আউটিয়ানের চামচি। আমি সেই কামিনে লং আউটিয়ানের নিনজারই প্রাণ বাঁচিয়ে দিলাম। এতে আমার কি লাভ হলো? বিরাট বড় লাভ হয়েছে। আপনার এই প্রাণ বাঁচানোর নেক কাজের জন্য এই দুনিয়ায় একটা খুব পজিটিভ আর সবুজ প্রভাব পড়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে একটা রিওয়ার্ড দেব। আমার কি তোর সস্তা রিওয়ার্ডের দরকার আছে? আমার ভাইয়ের কাছে অগাধ টাকা আছে। আমার তোর কোনো... এটা কি? হঠাৎ আমার সামনে হাওয়ায় 3টে ট্রান্সপারেন্ট কার্ড ভেসে উঠল। রাসানগান এক্সপিরিয়েন্স কার্ড, ফ্ল্যাশ কার্ড আর একটা সেক্সি লাক্সারি সেট। প্রথম দুটো তো ঠিক আছে, কিন্তু এই 3 নম্বর আইটেমটা কি মস্করাবে? কেমন লাগলো হোস্ট? কারণ এবারে রিইনকার্নেশন বান্দাটা খুব বেশি বিপজ্জনক আর পাওয়ারফুল। তাই আমি স্পেশাল আপনার জন্য এই নিউবি গিফট প্যাক আনিয়েছি। আমার চাই না। আমি কিছু না ভেবেই সরাসরি রিজেক্ট করে দিলাম। স্যাড হোস্ট, ফিউচারে সেই রিইনকার্নেটেড ভিলেনের সাথে ফাইট করার সময় এই আইটেমগুলো আপনার জন্য লাইফ সেভার হবে। আপনি কি সত্যি এগুলো রিজেক্ট করতে চান? আমি তোকে আগেই বলে দিয়েছি, আমার এই দুনিয়া বাঁচানোর ঝামেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আজ তো প্রাণ বাঁচাতে হতো, তাই বাধ্য হয়ে তোর কথা শুনলাম। কিন্তু এটা ভেবিস না যে তুই আমার মাথা নিজের মতো করে নাচাবি। হোস্ট, আমি কোনো রসগতা করছি না। যদি এই দুনিয়া বন্ধ হয়ে যায় তাহলে সবকিছু... যেই আমি আমার মাথায় কন্ট্রোল কমান্ড দিলাম, সিস্টেমের আওয়াজ আবারও পুরোপুরি কেটে গেল। তো এই হলো গেম। আমার ঠোঁটে একটা শয়তানি হাসি ফুটে উঠল।
আমাকে শুধু মনে মনে ভাবতে হবে যে বন্ধ হয়ে যা আর এই সিস্টেম উধাও হয়ে যাবে। খোকা, আমি তোর বাপ। আজ পর্যন্ত এই দুনিয়ায় কেউ জন্মায়নি যে আমাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারে। আমি একদম টসনে ফের সু জিংজিয়াংয়ের বেডে চলে গেলাম, আর যেই আমি সেখানে শোয়ার ভুলটা করলাম, ব্যাম! সু জিংজিয়াং হঠাৎ পাল্টি খেল আর সরাসরি আমার উপর এসে সবার হলো। আমার তো ভয়ে একদম আত্মারাম খাঁচা ছাড়া। তুই তুই এটা তো কাল সকালে ঠিক হওয়ার কথা না? সু জিংজিয়াংয়ের লম্বা চুল আমার মুখের ওপর পড়ছিল, ওর পুরো শরীর থরথর করে কাঁপছিল। ওর চোখে ছিল একদম ভয়ঙ্কর আর খুনে রাগ, আর ওর এক হাতে ছিল সেই মরণ কামড় দেওয়া কুনাই। কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে ও এই মুহূর্তে কতটা দুর্বল। সু জিংজিয়াংয়ের শরীর একদম নরম আর ঢিলে হয়ে গেছিল, তাতে শক্তির নামে কিছুই অবশিষ্ট ছিল না। পরের সেকেন্ডেই সেই কুনাইটা ঠিক আমার মাথার পাশের বেডে এসে বিঁধে গেল। আওয়াজ শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওটা নিচের বেডের কাঠকেও ফুটো করে দিয়েছে। হা আর আমি আমার গালে দুটো গরম চোখের জলের ফোঁটা অনুভব করলাম, আর তারপর সু জিংজিয়াং ফের জ্ঞান হারিয়ে কোনো লাশের মতো আমার ওপরই আছড়ে পড়ল, আমার বুকের ওপর অচেষ্ট হয়ে পড়ে রইল। এই সু জিংজিংকে দেখে আমার মাথা কাজ করছিল না। আমি ভাবলাম ওর হাত ধরে ওকে আমার ওপর থেকে সরিয়ে দিই, কিন্তু তখনই আমি খেয়াল করলাম যেখানে ও মাথা রেখেছিল সেখানে আমার পুরো টি শার্ট ভিজে গেছে। আহ, আমার মনে হলো ও বোধহয় আবার কাঁদছে। তাই আমি আলতো করে ওর মিষ্টি মুখটা ওপরে তুললাম। বস, এটা তো উল্টো কেস বেরোলো। সু জিংজিং ঘুমোতে ঘুমোতে আমার জামায় পুরো নদী বইয়ে দিয়েছে। নিজের লালা আর ওর নিঃশ্বাস একদম বাচ্চাদের মতো শান্তিতে চলছিল। ভাই সাব, ও এত তাড়াতাড়ি ঘুমের রাজ্যেও চলে গেল? ছাড় ইয়ার, এই পুরো কাণ্ডেও নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আমি আরামসে লেপটা টেনে আমাদের দুজনের উপর দিয়ে দিলাম, নিজের হাতটা মাথার নিচে রাখলাম। সু জিংজিংয়ের শরীর সত্যি খুব নরম ছিল, আর অতটা ভারীও ছিল না। তাই আমি ঠিক করলাম, চল আজ ওকে এভাবেই আমার উপর শুতে দিই। সকালে মোরগের প্রথম ডাকের সঙ্গেই আমি চোখ খুললাম। আমার দুই হাত একদম অবশ হয়ে গিয়েছিল। নির্ঘাত সারারাত হাতের ওপর মাথা দিয়ে শোয়ার কারণে এমনটা হয়েছে। আমার হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ আমাকে খুঁটিয়ে দেখছে। যেই আমি ঘাড় ঘোরালাম, দেখলাম সু ইয়াও বেডের পাশে বসে নিজের বড় বড় মিষ্টি চোখ দিয়ে আমাকে ঘুরঘুর করে দেখছে। ইয়াও, তুই এত সকালে উঠে গেছিস? আমি তো রোজ এই সময়েই উঠি। কিন্তু ফেংয়ান ভাই, এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত, তাই না? সু ইয়াও ইয়াও নিজের আঙুল দিয়ে আমার দিকে ইশারা করল। আমি সু ইয়াও ইয়াওয়ের ইশারার দিকে নিচে তাকালাম। ভাই, আমার তো অবস্থা খারাপ। সু জিংজিং এখন পর্যন্ত একটা অক্টোপাসের মতো আমাকে জাপচে ধরেছিল। ওর দুই পা আমার কোমরে শক্ত করে জড়ানো, আর একটা হাত আয়েশ করে আমার বুকের ওপর। আমার মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে জলদি সু জিংজিংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সরানো তো দূরের কথা, ও আমার শরীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, আর আমার বুকে নিজের মাথা ঘষতে লাগল। ইয়ে, আমি যদি বলি যে আমি এইসব ওর প্রাণ বাঁচানোর জন্য করেছি, তুই কি বিশ্বাস করবি? ফেংয়ান ভাই, আমি কি তোকে একটা প্রশ্ন করতে পারি? আমাকে দেখতে কি পাগল বা বোকা মনে হয়? তুই অন্তত ভালো কোনো বাহানা তো বানাতে পারতিস। ভাই, এটা ব্যাখ্যা করা বিরাট বড় ঝামেলার কাজ। আমি সত্যি বলছি, ও নিজে থেকেই আমার ওপর চড়েছে। আমি কোনো মতে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু সু জিংজিং এখনও একটা কোয়ালা বিয়ারের মতো আমার বুকে ঝুলেছিল। বাধ্য হয়ে আমাকে সু জিংজিংয়ের পিঠে থাপড়াতে হলো, যাতে ও জেগে যায়। সু জিংজিং আলতো করে ওর শরীরটা নাড়ালো, আর আরামসে আমার বুক থেকে মাথা তুলে চোখ কোচলাতে শুরু করল। জিংজিং ম্যাডাম, সকাল হয়ে গেছে। সু জিংজিংয়ের তখনও মাথা ঠিকমতো কাজ করছিল না। ও একদম ব্ল্যাঙ্ক ফেস নিয়ে আমাকে ঘুরতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই ওর রিয়ালাইজ হলো যে ও সরাসরি আমার ওপর চড়ে বসে আছে, আর গতরাতের পুরো কাণ্ডটা ওর মাথায় সিনেমার মতো ফিরে এলো। তু তু তুই সু জিংজিং ওর কাঁপতে থাকা আঙুল আমার নাকের সামনে ধরল, আর ওর গলা ভয়ে থরথর করে কাঁপছিল। আমি চট করে ওর আঙুলটা নিজের হাতে চেপে ধরলাম, আর চোখ বড় বড় করে ইশারা করলাম যে ওই সাবধানে, পাশে সু ইয়াও বসে দেখছে। তখন গিয়ে সু জিংজিং খেয়াল করল যে সু ইয়াও ইয়াও বেডের পাশে বসে আমাদের সব কীর্তিকলাপ একছে। ইয়াও 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 দিদি! সু জিংজিংয়ের মুখ লজ্জায় একদম আগুনের মতো লাল হয়ে গেল। আরে চিল কর জিংজিং, আমি কিচ্ছু বলবো না, আর কাউকে জানাবো না। সু ইয়াও ইয়াও একটা মিষ্টি হাসি দিয়ে সু জিংজিংয়ের গাল টেন দিল। না, আমি আমি কিছু করিনি। ইয়াও ইয়াও দিদি! সু জিংজিংয়ের মাথা পুরো জ্যাম হয়ে গেছিল, আর বেশ কিছুক্ষণ ওর মুখ দিয়ে একটা শব্দও বেরোল না। টেনশনেও হঠাৎ নিজের হাত তুলল, আর সরাসরি সু ইয়াওয়ের ঘাড়ের পেছনে এক জোরদার চপ আঘাত মেরে দিল। সু ইয়াও ইয়াও সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তুই কি করছিস? আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়।
আমি ইচ্ছে করে করিনি। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তার মানে কি এই যে তুই ওকে অজ্ঞান করে দিবি? আগে তুই জলদি আমার উপর থেকে নাম। এই সব তোর জন্যে হয়েছে, হারামি। সু জিংজিং জলদি আমার উপর থেকে নামলো। আমি চট করে বেড থেকে নামলাম আর সাবধানে সুইয়া ওকে ধরে তুললাম। সু জিংজিং পাশে একদম নিস্থর হয়ে দাঁড়িয়েছিল আর মাথা নিচু করে এমনভাবে ছিল যেন ও খুব বড় কোনো ভুল করে ফেলেছে। ভালো যে কিছুক্ষণ পরেই সুইয়াওয়ের জ্ঞান ফিরে এলো। ও বেডের ওপর উঠে বসল। আমার কি হয়েছিল? সু জিংজিং কিছু বলার যাওয়ার আগেই আমি মাঝখানে ঝাঁপিয়ে পড়ে কথা সামলে নিলাম। আরে, তুই এইমাত্র হঠাৎ সু জিংজিংয়ের বেডের কাছে এসে চক্কর খেয়ে পড়ে গেলি। মনে হয় তোর লো ব্লাড সুগার হয়ে গেছে। সু জিংজিং জলদি জলদি মাথা নেড়ে সাঁই দিল আর তড়িঘড়ি এক গ্লাস গরম জল এনে সু ইয়াওয়াওয়ের হাতে ধরিয়ে দিল। সু ইয়াওয়াও জলের গ্লাসটা নিল আর এক চুমুক খেল। আমার মনে পড়ল, একটু আগেই তো তোরা দুজনকে বেডে একে অপরকে জড়িয়ে ধরে শুতে দেখলাম। যা তা, নির্ঘাত লো ব্লাড সুগারের কারণে তোর ভুল ধারণা হচ্ছে, নয়তো তুই হঠাৎ করে চক্কর খেয়ে পড়বি কেন? সু ইয়াওয়াও নিজের মাথায় হাত দিল। তার মাথা তখনও সামান্য ঘুরছিল। হয়তো সত্যি আমার ভুলই হয়েছে। তাহলে এক কাজ করি, আমি গিয়ে একটু নাস্তা নিয়ে আসি। নাস্তা না করার কারণেই তোর সুগার লেভেল কমে গেছে। ইয়াও, বল তোর কি খেতে ইচ্ছে করছে, আমি নিয়ে আসব। আরে এটার কি দরকার, তোর ফালতু কষ্ট হবে। আরে কোনো ব্যাপার না, এমনিতেও আমি ফ্রি আছি, তাই সবার জন্যই নাস্তা নিয়ে আসি। ঠিক আছে ফেংয়ান, তুই তোর পছন্দমতো যা খুশি নিয়ে আয়, আমি খাবারে বায়না করি না। আমিও যাব। সু জিংজিং হাত তুলল। জিংজিং, তুই এখানেই থাক আর আমার জন্য অপেক্ষা কর। আমার কপালে তখন ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। না, আমিও যাব। শেষ পর্যন্ত আমার কাছে আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে সু জিংজিংকে সঙ্গে নিতেই হলো। আমি আগে আগে হাঁটছিলাম আর ভিতরে ভিতরে আমার ভয়ে অবস্থা খারাপ। আমার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সু জিংজিং পেছন থেকে একটা ছুরি বের করে আমাকে গেঁথে দেবে। যখন আমরা সিঁড়ির কাছে পৌঁছালাম, সু জিংজিং আমাকে একদম ঠান্ডা আর খুনি দৃষ্টিতে দেখল। ওর মুষ্টি শক্ত করে বন্ধ। আমি টেনশনে ঢোক গিললাম। ভয়ে আমি পুরোপুরি ফেসে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য ভালো যে সু জিংজিং আমার উপর অ্যাটাক করল না। সত্যি কথা বলতে সু জিংজিং আমাকে মেরেই ফেলতে চাইত, কিন্তু সমস্যা হলো আমি ওর প্রাণ বাঁচিয়েছি। আর তার চেয়েও বড় কথা, আমি ওর ইয়াং মাস্টারের সিক্রেট বিজনেস পার্টনার ছিলাম। কিন্তু ওর মনে আগুন জ্বলছিল। এই ছেলেটা শুধু যে ওর অ্যাসেট ছুঁয়েছে, বরং সেই নির্লজ্জভাবে ওর ঠোঁটগুলোকেও চুষেছে। যদিও সেই সময় ওর বেশ ভালোই লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত ওর শরীর আর আত্মা হল লং ফ্যামিলির সম্পত্তি। আর আজ আমার মতো এক আজেবাজে মানুষ ওর ইজ্জত নষ্ট করে দিল। এটা একজন নিনজার কাছে মৃত্যুর চেয়েও বড় অপমান। আমি আর সু জিংজিং নাস্তা নেবার জন্য পাশাপাশি হাঁটছিলাম। বাতাসের মধ্যে এক অদ্ভুত আর ভয়ের পরিবেশ ছিল। সু জিংজিং নিজের ঠোঁট কামড়াচ্ছিল আর মাঝে মাঝে আমাকে রাগী চোখে দেখছিল। গোল্লায় যা তুই, তোর সমস্যাটা কি? আমি তোর প্রাণ বাঁচিয়েছি ইয়ার। একটা থ্যাংক ইউ তো তোর মুখ দিয়ে বেরোলো না। উল্টে আমাকে এমনভাবে দেখছিস যেন আমি তোর ধার করে বসে আছি। হ্যাঁ, আমি ছুঁয়েছিলাম আর চুষেও ছিলাম। কি করবি তুই? কসম করে বলছি, চুষতে আমার বেশ মজাই লাগছিল। আর টিপতেও। নিনজা তো কি হয়েছে? মার্শাল আর্ট জানিস তো কি হয়েছে? যদি পরে সুযোগ পাই, আমি আবার চুষব আর টিপব। ওর চেহারা দেখে আমারও রক্ত টকবক করছিল, আর আমি মনে মনে ওকে গালি দিচ্ছিলাম। ধুর ছাড়, এই সু জিংজিং সুপার ফিমেল সিন্ড্রোমে ভুগছে। ওর বুদ্ধি সব হাঁটুতে। ওর মুখে লাগা মানেই সময় নষ্ট। কলেজে নাস্তা কিনতে এটা আমার প্রথমবার। এখানকার খাবার আমার ফেং ফ্যামিলির ভিআইপি ব্রেকফাস্টের মতো তো একদম ছিল না। আমি বুঝতে পারছিলাম না কি নেব, তাই র্যান্ডম কিছু পাও, ফ্রাইড ডোস্ট আর অল্প দালিয়া প্যাক করিয়ে নিলাম। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম সু জিংজিং একদৃষ্টে একটা স্টিম রোল বানানোর মেশিনের দিকে তাকিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোর এটা খেতে ইচ্ছে করলে আমাকে বলছিস না কেন? আমি নিজেই কিনে নেব। ভাইয়া, আমাকে এটার ৫ প্লেট দিন। ওকে ম্যাডাম, টোটাল ৭৫ টাকা হয়েছে। তাহলে তাহলে জাস্ট ১ প্লেটই দিন। সু জিংজিং লজ্জায় মুখ নিচু করে নিল। ভাইয়া, ওর জন্যে ১০ প্লেট বানিয়ে দিন। কোনো ব্যাপার না, ওর ডোজ একটু বেশি। আমি একাই ২ হাতে নাস্তার দুটো বড় ব্যাগ নিয়ে রুমে পৌঁছালাম। সু জিংজিং অর্ধেক ব্যাগ স্টিম রোল খেতে খেতেই রাস্তায় ছিল। তখনই লং আউটিয়ানের ফোন এলো আর ও ওখান থেকে দৌড়ে চলে গেল। যেই আমি রুমের দরজা খুললাম, বাই টিয়ান টিয়ান একদম লাফাতে লাফাতে আমার সামনে এলো। ওয়াহ ফেংয়ান, তুই সত্যি আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এলি? আজ আমার ঘুম জলদি ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম বাইরে গিয়ে নিয়ে আসি। আমি নাস্তার সব প্যাকেট টেবিলের উপর রেখে একটা হাসি দিলাম। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। নট ব্যাড ফেংয়ান। চল, এবার তোকে মাফ করে দিলাম। বাই টিয়ান টিয়ান কোনো লজ্জা না করে সরাসরি হাত বাড়িয়ে একটা পাও তুলে মুখে পুরে নিল। বাকি সবাইও উঠে পড়েছিল। হে লিংলিং নিজের কাঁধ দিয়ে আমার কাঁধে একটা ধাক্কা মেরে বলল, ওহো, তাহলে তোর মধ্যেও সামান্য মনুষ্যত্ব বাকি আছে। গুড জব ফেংইউয়ান, তোকে অনেক ধন্যবাদ। শুই ইয়াও ইয়াও আমাকে খুব মিষ্টি একটা হাসি দিল।
আরে, এতে ধন্যবাদের কি আছে? তাং নানা একদম ঠান্ডা মুখ করে একপাশে দাঁড়িয়েছিল। নানা দিদি, তুমিও এসো না, এটা খুব টেস্টি। আমাকে খেতে হবে না, তোরা তোদেরটা খা। তাং নানা শুধু এই একটা ঠান্ডা কথা বলল, নিজের ব্যাগটা তুলল, আমার দিকে একবার তাকালো আর দরজা খুলে বেরিয়ে গেল। তাং নানা কি এখনো আমার ওপর রেগে আছে? আমার একটু অদ্ভুত লাগলো। তা জিংজিং কোথায়? ইয়াও ইয়াও দিদি তো বলল যে তোরা দুজন একসাথে গিয়েছিস, তাহলে তুই একা কেন ফিরলি? বাই টিয়ান টিয়ান দ্বিতীয় পাওটা খেতে খেতে জিজ্ঞেস করল। রাস্তায় ওর একটা ফোন এলো আর বলল যে কিছু কাজ আছে, তাই ও চলে গেল। আচ্ছা, এই ব্যাপার। তা আজ তো শনিবার, ক্লাস নেই। তোদের সবার আজকের প্ল্যান কি? স্টুডেন্ট কাউন্সিল আজ সব ক্লাবের রেজিস্ট্রেশন চেক করতে আসবে, তাই আমাকে সেখানে হেল্প করতে যেতে হবে। আর এমনিতেও আজ আমাকে নিজের ক্লাবে রিপোর্ট করতে হবে, তাই আমি টিয়ান টিয়ানের সাথেই বেরিয়ে যাব। হে লিংলিং জবাব দিল। আমার প্ল্যান হলো রুমে বসে নিজের দুটো অনলাইন ইলেকটিভ ক্লাস দেখব। সুইয়াও একটু ভেবে উত্তর দিল। মনে হচ্ছিল সবাই খুব বিজি, শুধু আমাকেই একা বেকার আর নিষ্কর্মা দেখাচ্ছিল। তো কেমন হবে? তুই কি আমাদের সাথে ক্লাবগুলো দেখতে আসতে চাস? হে লিংলিং একটা শয়তানি হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, একদম। ওখানে সত্যি খুব মজা হয়। তুই একবার গিয়েই দেখ না। বাই টিয়ান টিয়ানো চোখ বড় বড় করে আমাকে ফোর্স করল। ঠিক আছে, আমিও ঘুরে আসি। এমনিতেও আমার হাতে আর কোনো কাজ ছিল না, তাই মানা করার কোনো কারণ ছিল না। ওদিকে একটা লম্বা, কালো আর খুব ভিআইপি দেখতে লিমুজিন গাড়ির ভেতর লং আউটিয়ান আরামসে শুয়ে মনে মনে সিস্টেমের সাথে কথা বলছিল। সিস্টেম, আমার মনে হয় এই বাই টিয়ান টিয়ান আমার কন্ট্রোলের একটু বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় আমার প্ল্যান বাকি ৩ বিউটিস দিয়ে স্টার্ট করা উচিত। একদম হোস্ট, আপনাকে শুধু এই ৪ বিউটিকেই গলাতে হবে। সিকোয়েন্স কোনো ম্যাটার করে না। ভাই, এই রিচ কিড হবার ফিলিংসটা সত্যি ফাটাফাটি। তুই এই গাড়িটা দেখছিস, এটা কিনতে কম করে কোটি কোটি টাকা খরচ হবে। লং আউটিয়ান খুশি হয়ে গাড়ির অরিজিনাল লেদার সিটে হাত বোলাচ্ছিল। একদম ঠিক। যদি হোস্ট নিজের টাস্কগুলো সাকসেসফুলি পূরণ করতে পারে, তবে আপনার অরিজিনাল দুনিয়াতেও আপনার কাছে এতই অগাধ টাকা থাকবে। আরে ইয়ার, সত্যি বলতে আমার টাকার প্রতি বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। এই ডায়লগটা বলে লং আউটিয়ান 1882 সালের লাল মদের বোতল খুলল আর সরাসরি মুখে লাগিয়ে এক লম্বা চুমুক দিল। কি তাবাহি ফিলিংস! এই ওয়াইন তো আইস টিয়ের চেয়েও বেশি মাস্ট। হোস্ট, সেই ফেং ইউয়ানের ব্যাকগ্রাউন্ড ডেটা লোড হয়ে গেছে। আপনি কি এখনই শুনতে চাইবেন? বল জলদি। কাল এই ২ পয়সার মানুষটা আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছিল। আমিও তো দেখি এই ছোড়ার কাছে এমন কি পাওয়ার আছে, যার কারণে বাই টিয়ান টিয়ান ওর সাথে বসতে রাজি হয়ে গেল। অরিজিনাল বডির মেমনি অনুযায়ী এই ফেং ইউয়ান এখানে জং সিটির সবচেয়ে বড় বিজনেস গ্রুপগুলোর মধ্যে একটি, ফেং গ্রুপের বড় ছেলে। আগের জন্মে লং আউটিয়ান এর আগেও বেশ কয়েকবার পার্টিতে ওর সাথে দেখা করেছিল। আর তার চেয়েও বড় কথা, এই ফেং ইউয়ানই সেই আগের জন্মে লং আউটিয়ানের। ওর কি? লং আউটিয়ান সিস্টেমকে থেমে যেতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল। সিক্রেট ক্রাশ ছিল। লং আউটিয়ান যে রেড ওয়াইনটা খেয়েছিল সেটা এক ঝটকায় ওর মুখ দিয়ে ফোয়ারার মতো বেরিয়ে এলো। সিক্রেট ক্রাশ? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডেটা একদম কারেক্ট। আগের লং আউটিয়ান আসলে একজন গেয়ে ছিল, আর সে ফেং হিউয়ানকে গোপনে নিজের অনুভূতির কথাও জানিয়ে দিয়েছিল। লং আউটিয়ানের মাথা পুরো ঘুরে গেল। আরে এসব কি ঝামেলা চলছে ভাই? আমাকে কেউ একটা গে শরীরে ঢুকিয়ে দিল। ওসব ছাড়ুন এখন। তার মানে এই ফেং ইউয়ান শুধু একজন সাধারণ রিচ কিডই তো, তাই না? লং আউটিয়ান কোনো মতে নিজের ঘুরতে থাকা মাথা ঠিক করল। একদম ঠিক হোস্ট। ফেং পরিবারের টোটাল প্রপার্টি আমাদের লং পরিবারের 2%-এরও সমান নয়। তাহলে তো মামলা সহজ। শুধু একজন সাধারণ রিচ কিডই তো। তোর ভাই ওর চেয়ে ১০০০ গুণ বেশি বড়লোক। মনে হচ্ছে এই বাই টিয়ান টিয়ানকে পটানো অতটাও কঠিন হবে না। ওর নিশ্চয়ই টাকাই পছন্দ হবে। আমার কাছে টাকার কোনো অভাব নেই। দেখি আমি ওকে কিভাবে না ফাঁসাই। ব্যাম! হঠাৎ গাড়ির ছাদে এক ভয়ঙ্কর জোরালো বিস্ফোরণ হলো। মনে হলো কেউ ছাদের ওপর পাহাড় ফেলে দিয়েছে। এটা কি ঝামেলা ভসার! লং আউটিয়ানের মাথা পুরো ঘুরে গেল। ইয়াং মাস্টার, মনে হচ্ছে ওপরে কোনো মানুষ পড়েছে। ড্রাইভার নিজের পার্টিশনের কাঁচ খুলে ঘাবড়ে গিয়ে করল। লং আউটিয়ান জলদি গাড়ি থেকে বাইরে লাফ দিল যাতে দেখতে পারে কি আপদ এলো। আমার গাড়ির ১২টা বেজে গেল। লং আউটিয়ানের কান্না বেরিয়ে এলো যখন দেখল যে ওর গাড়ির ছাদ ভেতরের দিকে দেবে গেছে। ও ভাঙা কাঁচের ওপর খুব দুঃখ নিয়ে হাত বোলাল। ছাদের ওপর সু জিংজিং নিজের মাথা ধরে চক্কর খেতে খেতে আর ডগমগাতে ডগমগাতে বসেছিল। যেই সে লং আউটিয়ানকে দেখল, ওর চোখে উজ্জ্বলতা ফিরে এলো। ইয়াং মাস্টার, ইয়াং মাস্টার, আমি আপনাকে কলেজে নিতে চলে এসেছি। তুই আমার জম নিতে এসেছি সেখানে, পাগল নাকি? আমার গাড়ির তুই একদম দফা রফা করে দিলি। রাগে লং আউটিয়ান আগুনে আগুন হয়ে মাটিতে লাফালাফি করতে লাগলো আর গালি দিতে শুরু করল। সরি ইয়াং মাস্টার, জিংজিং আসলে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে চেয়েছিল, তাই আমি ফ্লাইং থান্ডার গড ব্যবহার করেছি। কিন্তু মনে হচ্ছে ল্যান্ডিংয়ে একটু ঝোল হয়ে গেছে। আমি তোকে ১০০০ বার বলেছি না যে জনসমক্ষে এই নিনজাগিরি বন্ধ করে নিজের বুদ্ধি একটু খাটাতে? সবসময় শুধু মারপিট করতেই ব্যস্ত থাকে। লং আউটিয়ান দেখল যে সু জিংজিং ভয়ে মাথা নিচু করে আছে আর ওর চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না।
ওর মনে পড়ল যে ভবিষ্যতে এই বিউটিজদের ফাঁসানোর জন্য ওর শক্তির দরকার পড়বে, তাই ও নিজের গলার স্বর একটু নরম করে নিল। ঠিক আছে, এখন ওটা ছাড়, কিন্তু তুই দেখতে পাচ্ছিস তো আমরা এই মুহূর্তে শহরের বাইরের আউটার এরিয়াতে আছি। এখন এই ভানা গাড়িতে আমরা কলেজে ফিরব কি করে? ইয়াং মাস্টার, আপনি জাস্ট 1 সেকেন্ড দাঁড়ান। সু জিংজিং হঠাৎ মাথা খাটালো আর একটা ফাস্ট মুভ মেরে পাশের খেতে উধাও হয়ে গেল। লং আউটিয়ান আর ওর ড্রাইভার দুজন রাস্তার ধারে বসে দুঃখে বিড়ি টানছিল। লং আউটিয়ানের রক্ত টকবক করছিল। কি আপদ মেয়ে রে বাবা, এমন বোকাকে প্রোটেকশনের জন্য কে পাঠিয়েছিল? লং আউটিয়ান মাত্র উঠে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই একটা ইঞ্জিনের বিকট শব্দ শুনতে পেল। ও পেছনে ফিরে দেখল একটা মস্ত বড় ট্র্যাক্টর নিজের পুরো স্পিডে ওর দিকে ধেয়ে আসছে, আর সরাসরি পেছন থেকে ওকে ধাক্কা মারতে আসছে। লং আউটিয়ান যান বাঁচানোর জন্য পালানোর কথা ভাবল, কিন্তু ভুলবশত কোনো ছ্যাঁচড়া ছেলে ফেলে দেওয়া কলার খোসা ওর পায়ের নিচে চলে আসে, আর ও মাটিতে খুব বাজেভাবে পিছলে গেল। সে পিছলানোর কারণে ওই ধেয়ে আসা ট্র্যাক্টরটা ওকে নিজের সামনে ঠেলতে ঠেলতে সোজা গোবরে ভর্তি একটা গর্তে ফেলে দিয়ে গেল। সু জিংজিং ট্র্যাক্টর থেকে লাফ দিয়ে নিচে নামল। ইয়াং মাস্টার, দেখুন আমি গাড়ি খুঁজে পেয়েছি। ইয়াং মাস্টার কোথায় চলে গেলেন? সু জিংজিং চারদিকে দেখল, কিন্তু লং আউটিয়ানের কোনো হদিস ছিল না। শেষ পর্যন্ত ও ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভার ভাইয়ের তো আত্মারাম খাঁচা ছাড়া। ও মাটিতে বসে বসেই নিজের হাত বাড়িয়ে মাটির ঠিক সেই গোবরে ভর্তি গর্তের দিকে ইশারা করে দিল। হে লিংলিংয়ের একটা জোরদার রাউন্ড হাউস কিক সোজা একটা ছেলের হাতের ওপর গিয়ে পড়ল। যদিও সে গার্ড পরেছিল, তবুও সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ওহো, তুই তো বলছিলি না যে তুইও ট্রেন্ড? লিংলিং সেই ছেলেটাকে দেখে মজা নিয়ে বলল। ওহ হে ম্যাডাম, আপনি তো সত্যি জান নেওয়ার জন্য উঠে পড়ে গেছেন। সে যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে বলল, আর বেশ কিছুক্ষণ উঠতেও পারল না। আশেপাশে দাঁড়িয়ে থাকা বাকি সবাই এটা দেখে ভয়ে পাথর হয়ে গেল। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য কম করে তোকে আমাকে হারাতে তো হবেই। লিংলিং বিরক্তি নিয়ে মাথা নাড়ল। ওই শাওপিঞ্জি, নে আমার লাথি। অন্যদিকে বাই টিয়ান হাওয়ায় জম্প করল আর নিজের পুরো শক্তি দিয়ে একটা লাথি চালালো, এই আশায় যে ওটা সরাসরি আমার পাচায় গিয়ে লাগবে। আমি ক্ষিপ্রতার সাথে সাইড হয়ে ডজ করলাম, যদিও আমার চোখ তখনও লিংলিংয়ের দিকে চলতে থাকা ওই ঝামেলার ওপরেই আটকে ছিল। বাই টিয়ানের এই বড় অ্যাটাক হাওয়ায় মিস হয়ে গেল, আর সে সরাসরি নিজের পাচার ওপর ভর দিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল। আউচ! ফেং ইউয়ান, তুই সাইডে সরে গেলি গেল রে। টিয়ান নিজের ব্যথায় টনটন করা পাচার ডলতে ডলতে রাগে আমার ওপর চিৎকার করল। আমি কি গাধা নাকি? আমি যদি না সরতাম তাহলে কি ওখানে দাঁড়িয়ে তো লাথি খেতাম? আমি হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা বাই টিয়ানকে টেনে তুললাম। এক কাজ কর, তুইও গিয়ে ট্রাই কর না। টিয়ান উঠে দাঁড়ানোর পর খেয়াল করল যে আমি একটানা ওই দিকেই তাকিয়ে আছি। ছাড় না, আমি তাইকোয়ান্ডো শিখিনি। আমি হাত নাড়িয়ে না করে দিলাম। জানা, যদি তুই জিতে যাস তাহলে লিংলিং দিদির বয়ফ্রেন্ড হতে পারবি। যদিও এই পুরস্কারটা খুব কাতিলা ছিল, কিন্তু সত্যি বলতে আমি এসব জানতাম না। লিংলিং দিদি, শাওপিঞ্জি তোমার সাথে একবার ফাইট করতে চায়। বাই টিয়ান আগুনে ঘি ঢেলে দিয়ে জোরে চিৎকার করে অ্যানাউন্স করে দিল। ওই পাগল বাই টিয়ান, তুই এসব কি করছিস? কেন? একটু আগে তো আমাকে নিয়ে মস্করা করতে তোর খুব মজা লাগছিল। এখন লিংলিং দিদির সামনে এসে তোর হাওয়া টাইট হয়ে গেল। বাই টিয়ান পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে পুরো টসনে আমার চোখের দিকে তাকালো। ফেং ইউয়ান, তোর ভেতর সত্যি অনেক দম আছে। হে লিংলিং নিজের ভ্রু কুচকালো। ও বুকের উপর 2 হাত ক্রস করে দাঁড়ালো আর হঠাৎ করেই আমার উপর খুব ইন্টারেস্টেড হয়ে উঠল। আরে লিংলিং বস, তুই ওর ফালতু কথায় কান দিস না। আমি একটা মেকি হাসি দিয়ে হাত নাড়লাম, কিন্তু বাই টিয়ান কি আর মানার পাত্র? ও আমাকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলতে লাগলো। ভিটু হোস না শাওপিঞ্জি, তুই একটা পুরুষ হয়ে কিসের এত ভয় পাচ্ছিস? হ্যাঁ ভাই, পিছিয়ে যাস না। ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাক বেল্ট সেকেন্ড ড্যান, হারলেও কোনো বেইজ্জতি নেই। ক্লাবের বাকি ছেলেরা নতুন একটা বলির পাঠা দেখেই হুটিং শুরু করে দিল। এখন আমি খুব বাজেভাবে ফেসে গিয়েছিলাম। আমি বুঝে গেলাম যে এখন লড়াই না করে মুক্তি নেই। তাই আমি এগিয়ে গিয়ে হে লিংলিংয়ের সামনে হালকা মাথা নোয়ালাম। তাহলে ঠিক আছে, দেখা যাক। অন্তত একটা পুরুষের মতো রুখে তো দাঁড়িয়েছিস। ভালোই হলো, এই উসিলায় আমি তোর ওপর সেই দিনের টয়লেটের কাণ্ডের বদলাটাও নিয়ে নেব। হে লিংলিং ক্ষিপ্রতার সাথে একটা প্রোটেক্টিভ গিয়ারের সেট আমার দিকে ছুড়ে দিল। এটার দরকার নেই, আমার এসব পড়ার অভ্যেস নেই। তুই কি শিওর? পরে যদি হাড়গোড় ভেঙে যায় তবে আমার কোনো দোষ থাকবে না। হে লিংলিং ভ্রু কুচকে বলল। ওই তুই এটা পরে নে। লিংলিং দিদি ছেলেদের পেয়ানোর সময় একদম দয়া করে না। বাই টিয়ান আমার টি শার্টের কোনা টেনে বলল। যখন তুই আমাকে এই ঝামেলার মধ্যে ঠেলছিলি তখন তোর বুদ্ধি কোথায় গিয়েছিল? ঠিক আছে, আমি খেয়াল রাখব। আমি ওকে একটা চিল লুক দিলাম। আমরা দুজনেই একে অপরকে সম্মান জানালাম আর নিজেদের ফাইটিং পজিশন নিয়ে নিলাম। এমনকি আশেপাশের অন্য প্রাবের ছেলেরাও এই ফ্রিতে তামাশাবি দেখতে দৌড়ে এলো। হে লিংলিং একটা ঠান্ডা হাসি দিল। ওর মনে হলো এই ফেং জুয়ান বোধহয় একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আমি লড়াইয়ের কিছুই জানি না। আমি অ্যাটাক করার পোজ নিয়ে দাঁড়িয়ে তো ছিলাম, কিন্তু আমার কোমর আর পেট পুরোপুরি ওপেন ছিল, জিরো ডিফেন্স। মাটিতে শুয়ে থাকা সেই মার খাওয়া আগের ছেলেটা আমার উপর মায়া করে মাথা নাড়তে লাগলো। ও একটু সাইড হয়ে আমার পড়ার জন্য একটা জায়গাও বনিয়ে দিল। স্টার্ট! একজন মেম্বার জোরে চিৎকার করে ওখান থেকে জলদি কেটে পড়ল।
লিংলিং জোরালো হুঙ্কার দিল আর সরাসরি আমার চেস্টের দিকে একটা স্ট্রেট কিক চালালো। আমি ওটা ব্লক করলাম না, জাস্ট একটু সাইড হয়ে এই অ্যাটাকটা আরামসে ডজ করলাম। কিন্তু লিংলিং হয়তো আমার এই মুভ আগেই বুঝে গিয়েছিল। ও ফ্লোতে একটা টর্নেডো রাউন্ড হাউস কিক সরাসরি আমার মাথার দিকে ঘুরিয়ে দিল। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। ওর লাথিটা ঠিক আমার কান ছুঁয়ে বেরিয়ে গেল। বাপরে, এই মেয়েটা তো সত্যি জান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কসম করে বলছি, আমি যদি 1 মাইক্রোসেকেন্ডও লেট করতাম তবে আজ আমার ব্রেন কনকাশন নিশ্চিত ছিল। আমি জলদি পিছিয়ে গিয়ে ডিস্টেন্স বানালাম, নিজের 2 মুঠি মাথার কাছে আনলাম আর একদম কিক বক্সিং পোজে দাঁড়িয়ে গেলাম। হে লিংলিংয়ের এতে কিছু যায় আসে না। ও নিজের কাতিলা কিক দিয়ে আমাকে অনবরত চেপে ধরতে লাগলো। আমি আমার হাত দিয়ে ব্লক করলাম, দ্রুত ওর কাছাকাছি ঢুকে পড়লাম আর একটা স্ট্রেট পাঞ্চ সরাসরি ওর মুখের দিকে ছুড়ে মারলাম। হে লিংলিং এত সহজে ধরা পড়ার পাত্র ছিল না। ও পেছনের দিকে একটা জাম্প মারল, ডিস্টেন্স তৈরি করল আর ঠিক সেই মুহূর্তেই আরও একটা লাথি সরাসরি আমার পেটে চালিয়ে দিল। আমি আমার 2 হাত ক্রস করে এই লাথিটা ব্লক করলাম। কিন্তু ভাই, ওর পাওয়ার এত ভয়ঙ্কর ছিল যে আমার 2 হাত অবশ হয়ে গেল। বাই টিয়ান টিয়ান ভয়ে ঘাড় লম্বা করে আমাকে দেখছিল। ওর এখন ভিতরে ভিতরে রিগ্রেট করছিল যে কেন ও আমাকে ফালতু এখানে ফাঁসিয়ে দিল। কি তোর ভেতর কি এইটুকুই দম? হেই লিংলিং আমাকে নিয়ে মস্করা করে বলল, তোমাদের এই তাইকোয়ান্দোতে নিয়মের ঝামেলা বড্ড বেশি। আমি আমার অবশ হাত দুটা ঝাড়া দিলাম আর একদম ঠান্ডা গলায় বললাম, আচ্ছা ঠিক আছে, তুই যেমনভাবে লড়তে চাস লড়, আজ আমি তোর অহংকার পুরোপুরি ভেঙেই ছাড়ব। লিংলিং আবারও অ্যাটাক শুরু করল। খুব দ্রুত একটা সাইড কিক সরাসরি আমার বুকের দিকে এলো। আমি হঠাৎ করে অর্ধেক বসে পড়লাম, নিজের একটা পা হাওয়ায় তুললাম আর হাত দিয়ে আগে পিছে একটা ডিফেন্সিভ পোজ বানিয়ে নিলাম। উইংচুন ফেংইউয়ান। আমি শান্তভাবে নিজের ইন্ট্রো দিলাম। এটা আবার কি নতুন ঝোল? ওখানে দাঁড়িয়ে থাকা সবার হোশ উড়ে গেল আর তারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। হে লিংলিংও যেখানে ছিল সেখানেই পাথর হয়ে গেল। মাটিতে পড়ে থাকা সেই মার খাওয়া ছেলেটা উঠে বলল, না ভাই, তুই কি সত্যি এটা জানিস? যখন আমি দেখলাম যে হে লিংলিং কিছুটা কনফিউজ হয়ে গেছে, আমি সেই সুযোগটা নিয়ে একটা জোরদার সুইপ কিক সরাসরি ওর পায়ে মারলাম। হে লিংলিং এটা ডজ করতে পারল না। ওর ব্যালেন্স বিগড়ে গেল আর ও মাটিতে পড়তে পড়তে বেঁচে গেল। ওর ভিতরের আগুন তখন দাউ দাউ করে জ্বলে উঠেছে। ওর আগের মাথায় একটা অ্যাক্স কিক চালালো। সেই লাথি বাতাস চিরে সরাসরি আমার মাথার উপর আসতে লাগলো। কিন্তু আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি দ্রুত ডজ করলাম, জোরে হাত বাড়িয়ে ওর কবজি ধরলাম আর পুরো শক্তি দিয়ে ওকে নিজের দিকে টেনে নিলাম। হে লিংলিংয়ের ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে গেল আর ও সরাসরি সামনের দিকে উপড়ে পড়তে লাগলো। আমি চাইলে সেই ফ্লোতে ওকে মাটিতে ধুলো চাটাতে পারতাম, কিন্তু আমি খুব আলতো করে এগিয়ে গিয়ে ওকে ধরে ফেললাম আর সাপোর্ট দিলাম। যখন সে ফের ঠিকঠাক দাঁড়ালো, ওর মুখে তখন বিস্ময় আর হার না মানার একটা বিরক্তি ছিল। বাই টিয়ান টিয়ান স্বপ্নেও ভাবেনি যে আমি সত্যি লিংলিং দিদিকে হারিয়ে দেব। ওর মুখ হা হয়ে গেল আর মুখ দিয়ে একটা শব্দও বেরোল না। কিন্তু হঠাৎ লিংলিমা আবারও পাগলামি শুরু করল। ও অনবরত একের পর এক সাইড কিক আর রাউন্ড হাউস কিক মারতে শুরু করল। ভিড়ের মধ্যে লোকজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। যারই চোখ আছে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ও হেরে গেছে। কিন্তু জীবনে প্রথমবার তারা লিংলিং দিদিকে এতটা হাইপার আর রাগের মাথায় দেখেছিল যে কারো টু শব্দ করার সাহস হলো না। আমি বাধ্য হয়ে ওর অ্যাটাকগুলো ব্লক করতে লাগলাম। আমি ওর অ্যাটাক প্যাটার্নের একটা গ্যাপ খুঁজে পেলাম, একটা ফেক মুভ দেখালাম আর সরাসরি একটা মারাত্মক শোল্ডার থ্রো মেরে ওকে মাটিতে শুইয়ে দিলাম। লিংলিং খুব জোরে পিঠের উপর ভর দিয়ে মাটিতে গিয়ে পড়ল। ওর নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। ওর ভারী শরীরের কার্ভগুলো নিঃশ্বাসের সাথে অনবরত ওঠানামা করছিল। ঘাম ওর কোমার থেকে নিচে গড়িয়ে পড়ছিল, যাতে ওর সামনের চুলগুলো পুরোপুরি ভিজে গেছে। কিছু ভেজা চুল ওর ফর্সা মুখে লেপটেছিল, যা ওকে একদম ক্লান্ত আর পরাজিত দেখাচ্ছিল। লিংলিং বস, তুই ঠিক আছিস তো? আমি ওকে টেনে তোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু ও কোনো রিয়াকশন দিল না। ও শুধু শুয়ে শুয়ে আমাকে তাড়িয়ে দেখছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা ভিড় তখন টেনশনে পড়ে গেল। সবাই দৌড়ে কাছে এলো আর লিংলিংয়ের অবস্থা জিজ্ঞেস করতে লাগলো, ভাইস প্রেসিডেন্ট, আপনি ঠিক আছেন তো? হে দিদি, আপনার চোট লাগেনি তো? আমি ঠিক আছি। লিংলিং এখন একদম শান্ত আর ঠান্ডা হয়ে গিয়েছিল। ও ভিড় সরিয়ে রাস্তা তৈরি করল। ফেংজুয়ান, তুই সত্যি খুব বেশি পাওয়ার ইউজ করেছিস। একটা মানুষ হিসেবে তোর মধ্যে একদম শরাফত নেই। হ্যাঁ, একদম ঠিক, এটা সত্যি খুব অন্যায়। কিছু মেয়েরা আমার দিকে আঙুল তুলে আমাকে গালি দিতে শুরু করল। ভাই, আই এম রিয়েলি সরি। আমি কিছুক্ষণের জন্য কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমি একদম অপরাধী মুখ করে লিংলিংয়ের দিকে তাকালাম। সবাই মুখ বন্ধ করো। লিংলিং সেই কথা বলা মেয়েদের দিকে চিৎকার করে চুপ করিয়ে দিল। ওই সব কটা মেয়ে 1 সেকেন্ডে মিউট হয়ে গেল, কিন্তু তখনও রাগে থুসথুসে আমার দিকেই তাকিয়েছিল। তুই জিতে গেছিস। হে লিংলিং আমার সামনে এসে দাঁড়ালো, মাথা নোয়ালো আর নিজের প্রোটেক্টিভ গিয়ারগুলো খুলতে লাগলো। না না ভাই, আমি তো জাস্ট ট্রিক ইউজ করেছি। যদি পিওর তাইকোয়ান্ডো ম্যাচ হতো তবে আমার হাওয়া টাইট হয়ে যেত আর আমি নির্ঘাত হেরে যেতাম। আমি জলদি জলদি সাফাই দিচ্ছিলাম, এই আশায় যে লিংলিং যেন রেগে না যায়। এখন থেকে আমি তোর হলাম। লিংলিং হঠাৎ মাথা তুলল, নিজের 2 হাত আমার ঘাড়ে চারপাশে পেঁচিয়ে ধরল আর একটা কাতিলা হাসি দিল। এই আমি বলছি এখন থেকে আমি তোর হলাম। ও ফের একই ডায়লগ রিপিট করল। এই হঠাৎ হওয়া অ্যাটাকে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবার চোখ চড়ক গাছ আর পুরো হলে হুলুস্থুলো পড়ে গেল। লিংলিং দিদি, তুমি এসব কি বলছো? বাই টিয়ান টিয়ান আর নিজেকে সামলাতে পারল না। ও সবার আগে চিৎকার করে উঠল।
লিংলিং টিয়ানটিয়ানকে একদম পাত্তাই দিল না। ওর চোখ পুরো গভীরতা নিয়ে শুধু আমার চোখের ওপর স্থির হয়ে দাঁড়িয়েছিল। ও আবারও বলল, আমি বললাম না, আজ থেকে আমি তোর হলাম। এই তোর হলাম মানেটা কি ভাই? আমি ভয় আর কম্পিত স্বরে জিজ্ঞেস করলাম, তোর কি মনে হয়? হেই লিংলিং আরামসে নিজের 2 হাত আমার ঘাড়ের চারপাশে পেঁচিয়ে ধরল আর সরাসরি আমার চোখের ভেতরে উকি দিয়ে দেখতে লাগল। 3, 2, 1। ঠিক আছে, ফেং ইউয়ান আমার সাথে আসতে মানা করেছে। ঠিক আছে, কথা শেষ। সবাই এখন নিজের নিজের রাস্তায় মাপো। আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই হে লিংলিং একদম স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো আর আশেপাশের লোকদের বলল, ওর চেহারাটা তখন একদম এমন ছিল যেন এইমাত্র ঘটে যাওয়া এত বড় কাণ্ডটা আদতে কিছুই নয়। আমি কি খুব বড় কোনো দৃশ্য মিস করে গেলাম? লিংলিং দিদি, তুই তো আমার হাওয়া টাইট করে দিয়েছিলি। আমার মনে হয়েছিল তুই সত্যি সিরিয়াস ছিলি। বাই টিয়ান টিয়ান এক লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি কখন বললাম যে এটা মজা ছিল? হে লিংলিং আরামসে আড়মোড়া ভেঙে বলল, তাহলে লিংলিং ম্যাডাম, আপনি যা বললেন তার মেয়াদ কি শেষ হয়ে গেল? লিংলিং দিদি, আমরা এখন বেরোচ্ছি। আমাদের বাকি ক্লাবগুলো চেকিং করতে হবে। বাই টিয়ান টিয়ান সরাসরি আমার হাত ধরল আর আমাকে টেনে টেনে নিয়ে তাইকোয়ান্ডো ক্লাবের বাইরে নিয়ে গেল। আহুচ! টিয়ান টিয়ান ম্যাডাম, একটু ধীরে চল না, এত কিসের তাড়া? ওর টেনে নিয়ে যাওয়ার কারণে আমাকে হালকা দৌগাতে হচ্ছিল। তাইকোয়ান্ডো ক্লাব থেকে বেশ কিছুটা দূরে আসার পরেই বাই টিয়ান টিয়ান আমার হাত ছাড়ল। আমি যদি তোকে টেনে নিয়ে না আসতাম তবে তুই সত্যি ওকে হ্যাঁ বলে দিতিস? এতে কি কোনো সমস্যা আছে? আমি কনফিউজড হয়ে জিজ্ঞেস করলাম। আমার এই প্রশ্ন শুনে টিয়ান টিয়ান এক মুহূর্তের জন্য জমে গেল। ঠিকই তো, এতে সমস্যাটা কি ছিল? মনে হচ্ছিল এই ব্যাপারের সাথে ওর কোনো লেনদেন নেই। ও সেই সময় অত গভীর কিছু ভাবেনি, শুধু ওর মনে হঠাৎ একটা অদ্ভুত বিরক্তি কাজ করেছিল, আরও কিছু না ভেবেই আমাকে ওখান থেকে টেনে নিয়ে এসেছিল। হ্যাঁ, অবশ্যই প্রবলেম আছে। লিংলিং দিদি এত দারুণ একটা মেয়ে, আর ওনার ফিগারও এত কাতিলা। ও যদি তোর মতো লুইচ্চা ছেলের পাল্লায় পড়ে, তবে কে জানে তুই ওকে কিভাবে জ্বালাতন করবি? বাই টিয়ান টিয়ান নিজের 2 তর্জনী মেলাতে মেলাতে টমেটোর মতো লাল গাল নিয়ে কথাগুলো বলল। ভাই, তোর কি আমার ভদ্রতা নিয়ে কোনো ভয়ঙ্কর ভুল ধারণা আছে? আমি ক্লান্ত হয়ে বললাম। আমি কিছু শুনতে চাই না। আমি এই সেটিংয়ের একদম বিপক্ষে। আমি আবার বাই টিয়ান টিয়ানের পেছনে পেছনে চলতে লাগলাম আর ক্লাবগুলোর রেজিস্ট্রেশন চেক করতে শুরু করলাম। যখন আমরা দুজনে ফ্রি হলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। হাহ ভাই, আমার তো প্রাণ বেরিয়ে গেল। তোমাদের স্টুডেন্ট কাউন্সিলের এই ইন্সপেকশন ডিপার্টমেন্টে কি তুই একাই মেম্বার বাকি আছিস? আমি ভেন্ডিং মেশিন থেকে 1 বোতল গ্রিন প্লাম টি বের করলাম আর বাই টিয়ান টিয়ানকে দিলাম। এমনটা নয়, আজ শুধু আমার ডিউটি ছিল। আসলে আরেকজন সিনিয়র দিদি ছিল আমার সাথে, কিন্তু উনি ছুটি নিয়েছেন। বাই টিয়ান টিয়ান চায়ের বোতলটা নিল আর ওটা নাড়াতে নাড়াতে বলল, তবে একটা কথা বলি, তুই আজ বেশ ভালোই খাটনি দিয়েছিস। ঠিকই ছিল, আমি তেমন আহামরি কিছু করিনি। শাওপিনজি, এক কাজ কর, তুইও স্টুডেন্ট কাউন্সিল জয়েন করে নে। আমার মনে হয় তোর মধ্যে ভালো পোটেনশিয়াল আছে। বাই টিয়ান টিয়ান পেছন ফিরল আর একদম আশা ভরা চোখে আমার দিকে তাকাতে লাগল। একদম না, আমি 1 সেকেন্ড না ভেবেই সরাসরি মানা করে দিলাম। যদিও এখন বাই টিয়ান টিয়ানের সাথে কথা বলতে আগের মতো টেনশন আর ঝামেলা ছিল না, কিন্তু আমি এইমাত্র সেই নিনজা সু জিংজিংকে নিজের শত্রু বানিয়েছি, আর তার চেয়েও বড় আপদ স্টুডেন্ট কাউন্সিলে ওই ছ্যাচড়া লং আউটিয়ান বসে আছে। যদি এই সিস্টেমের বকবক সত্যি হয়, তাহলে লং আউটিয়ান সত্যি কোনো বিপজ্জনক বোমা। এই দুনিয়া বাঁচানোর ঝামেলায় আমি পড়তে চাই না, তাই সবচেয়ে ভালো প্ল্যান হলো ওই লোকটা থেকে যতটা সম্ভব দূরে থাকা। ও যা খুশি করুক না কেন, তাতে আমার কি? দিন শেষে আমার নিজের জীবনটাই সবচেয়ে দামি। কেন নয়? আসলে কাউন্সিলের কাজ তেমন আহামরি কিছু নয়। বাই টিয়ান টিয়ান আমাকে আরও ফোর্স করতে লাগল। ঠিক সেই সময় কলেজের মেইন গেট থেকে হঠাৎ জোরালো তর্কাতর্কি আর গালাগালির আওয়াজ এলো। মনে হচ্ছিল লোকজন একে অপরের ওপর চড়াও হয়েছে। একটা ট্র্যাক্টর ঠিক একটা বেন্টলি গাড়ির সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়েছিল, আর গাড়ির সামনে দুজন লোক দাঁড়িয়ে একে অপরের গোষ্ঠী উদ্ধার করছিল। জি ব্যাক্সিয়াও সরাসরি লং আউটিয়ানের সামনে গেল, ওর মুখের সামনে আঙুল উঁচু করে ঘেউ ঘেউ করতে শুরু করল। হারামি, তোর চোখ কি বোতামের? গাড়ি দেখতে পাস না? তুই জানিস এই গাড়ির দাম কত? যদি তুই এটার একটা ছোট রঙের টুকরো নষ্ট করিস না, তবে নিজেকে বিক্রি করেও তুই সেই টাকা দিতে পারবি না। লং আউটিয়ান জি বেক্সিয়াওকে একটা কাতিলা ঠন্ডা লুক দিল। জাস্ট একটা ময়লার গাড়িই তো, কত টাকারই বা দাম হবে? যদি তুই জ্যাতো থাকতে চাস তবে চুপচাপ সাইডে সরে যা।
ওহো ভাই, তোর ভিতরে তো বিরাট অহংকার দেখছি। যদি তোর দম থাকে তবে জি বেক্সিয়াও নিজের গালি কন্টিনিউ করতেই যাচ্ছিল যে ও হঠাৎ কোনো অদ্ভুত গন্ধ পেল। ধুর তোর ১৪ গোষ্ঠী, এটা কি আপদ! এত বাজে গন্ধ কেন আসছে? তুই কি গু গর্তে পড়ে বেছিলি? লং আউটিয়ানের মুখ শুকিয়ে গেল। ও মনে মনে ভাবল, হারামি, তুই কি পার্ট টাইম জ্যোতিষীর কাজ করিস নাকি? আমি কলেজের গেট দিয়ে বাইরে এলাম, সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখলাম, আর ভাই সাহেব, লং আউটিয়ানের এই ফাটাফাটি গেট আপ দেখে আমি মনে মনে ওকে স্যালুট ঠুকলাম। একদম প্রো লেভেল। সত্যি প্রো রিইনকার্নেটেড বান্দা আসলে এমনই হয়। এই আইটেমটা না জানি কোন ঠেলাগাড়ি থেকে এই ছেঁড়া ফাটা সেকেন্ড হ্যান্ড আবর্জনা তুলে পড়েছে। ওপরে একটা হাঁসফাঁস ট্রাক্টর, আর জুতো থেকে আঙুলগুলো বাইরে উঁকি মারছে। স্টার্টিংয়ে সিনটা তো এমনই হওয়া উচিত, একদম গরিব আর জিরো দেখাও যাতে কেউ তোমাকে পাত্তা না দেয়, সবাই তোমার মুখের ওপর নোংরা গালি আর খোটা দিক, আর তারপর হঠাৎ নিজের লং ফ্যামিলির ইয়াং মাস্টার পরিচয়টা সামনে এনে সবাইকে একটা ঝটকা দিয়ে দাও, যাতে যে লোকগুলো তোমার মজা ওড়াচ্ছিল তারা হাঁটু গেড়ে তোমার পূজা করে, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা সব বিউটিরা নিজের মন দিয়ে বসে। একেই বলে আসল বড়লোক। পয়সাওয়ালা হওয়ার এটাই তো টসন। বাইরে বেরোলে নিজের মুডের অনুযায়ী আবর্জনা পড়ো, আর পাবলিকের সামনে সাইলেন্টলি নিজের জলওয়া দেখাও। জি বেক্সিয়াও আমাকে দেখা মাত্রই জোরে জোরে হাসতে শুরু করলো। আবে আবর্জনা, আমার ভাই চলে এসেছে। তুই জানিস আমার ভাই কে? ফ্যাংইউয়ান, ১ সেকেন্ড দাঁড়া, আমি এক্ষুনি এই বেকুব ছোড়ার দফা রফা করে আসছি। আমি একটু কাছে গেলাম তো গন্ধের কিছু গোলমাল মনে হলো। আমি আমার নাক টিপে ধরলাম আর এক গভীর শ্বাস নিলাম। ভাই, সেই গন্ধ সরাসরি মাথার ফিউজ উড়িয়ে দিল। আমি একটু বেশি টেনে ফেলেছিলাম, চক্কর আসতে লাগলো। আমি আমার মাথা ধরলাম আর এক কদম পেছিয়ে গেলাম। জি বাক্সিয়াও আমাকে চট করে ধরে ফেলল। ভাই, তুই ঠিক আছিস তো? আমার তো পুরো ডাউট এই আবর্জনা মানুষটা কোনো গোবর ফ্যাক্টরিতে স্নান করে এসেছে। আমি আমার হুঁশ ফিরিয়ে আনলাম আর লং আউটিয়ানকে দেখলাম। আউটিয়ান ভাই, তোর এই ভাইয়ের একটা কথা মান। অন্য কোনো ব্র্যান্ডের পারফিউম ট্রাই কর। এই মারাত্মক গন্ধ সরাসরি মাথায় তীরের মতো বিঁধছে। লং আউটিয়ান মনে মনে ভাবতে লাগল, ভাই, আমি সেই ভয়ঙ্কর বৃষ্টিতে অতক্ষণ ধরে ধুয়েছি, আর আমি রাস্তায় পরিষ্কার কাপড়ও কিনেছিলাম। আমার মনে হয়নি যে এই বদবু এখনো আসবে। না, আমি এই ক্যাম্পাস বিউটিদের সামনে এই অবস্থায় মুখ দেখাতে পারবো না। আমাকে গিয়ে ঠিক মতো স্নান করতে হবে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাওয়া এক লোক শর্ট ভিডিও স্ক্রল করছিল, যেখান থেকে নিউজের আওয়াজ এলো। আজ আমাদের শহরের আকাশে একটি অদ্ভুত আবহাওয়ার জাদু দেখা গেছে। পুরো সিটিতে রোদ ঝলমল করছিল, কিন্তু একটি একা কালো মেঘ অনবরত ভয়ঙ্কর বৃষ্টি ঝরাচ্ছে। আর এই মেঘের রাস্তা ছিল ভীষণ অদ্ভুত। এটা সিটির আউটার এরিয়ার একটা গোবর ট্যাঙ্ক থেকে শুরু হয়ে হাইওয়ে পর্যন্ত এলো, আর সেখানে এসে গায়েব হয়ে গেল। আর সবচেয়ে বড় ঝোল হলো, এই মেঘের স্পিড একটা ট্র্যাক্টরের মতোই ছিল। অনেক মানুষ এই আজব ঘটনার ফটো তুলেছে। সব লোক একসাথে ঘুরে লং আউটিয়ানকে ঘষতে শুরু করলো। লং আউটিয়ানের ঠোঁট কাঁপল। বড় অদ্ভুত তো ইয়ার, এমনও কালো মেঘ হয় নাকি? তোদের মনে হয় না? বড় অদ্ভুত ঝোল তো। হ্যাঁ ভাই, খুব অদ্ভুত। এমন মেঘ কোথায় দেখা যায়? সবাই দেখল যে ও পুরোপুরি ভেজা ছিল, কিন্তু কারও সাহস হলো না ওর সামনে সত্যি বলার। সু জিংজিং ট্র্যাক্টর থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ল। লং আউটিয়ানের কানের কাছে গিয়ে চুপি চুপি মনে করিয়ে দিল, ইয়াং মাস্টার, আপনি কি ভুলে গেছেন? একটু আগে আপনি গোবরের গর্তে পড়েছিলেন, তাই আমি পুরো রাস্তায় ওয়াটার রিলিজ দিয়ে আপনার উপর বৃষ্টি ঝরিয়েছিলাম যাতে আপনি পরিষ্কার হয়ে যান। তুই সত্যি গু গর্তে পড়েছিলি? জি বেক্সিয়াও হাফ লাইন শুনে ফেলেছিল, আর লং আউটিয়ানের দিকে আঙুল তুলে হাসতে হাসতে দম ফাটিয়ে ফেলল। বাই টিয়ান টিয়ান আমার কাছে এলো আর ধীরে করে জিজ্ঞেস করল যে কি ঝামেলা চলছে। জিংজিং আর লং আউটিয়ান এখানে কি করছে? ফ্যাংইউয়ান, এই সুপার হট মেয়েটা কি তোর বন্দি? ভাই, এ তো সত্যি কিয়ামত লাগছে। জি বেক্সিয়াও প্রথমবার বাই টিয়ানটিয়ানকে দেখল, আরও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। বাই টিয়ানটিয়ান এটা শুনে একদম টমেটোর মতো লাল হয়ে গেল। ও নিজের মাথা নিচু করে নিল আর চুপ করে রইল। আমি জলদি কেস ক্লিয়ার করলাম। স্টুডেন্ট কাউন্সিল থেকে ও, তুই আমার ফালতু মাথা চালাস না। একদম ঠিক ক্লাসমেট। বাই টিয়ান টিয়ান আমাদের স্টুডেন্ট কাউন্সিলেরই মেম্বার। তোমরা এখন রাস্তা মাপতে পারো। লং আউটিয়ান টসনের সামনে এলো, বাই টিয়ান টিয়ানের ঠিক আগে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল আর খুব চওড়া হয়ে বলল, টিয়ান টিয়ান ম্যাডাম, আজ আপনি ডিউটিতে খুব মেহনত করেছেন। এত সুন্দর কোইন্সিডেন্স যখন হয়েছে, তাহলে চলুন না একসাথে খাবার খাই। পেছন থেকে বাই টিয়ান টিয়ান কিছু না ভেবেই লং আউটিয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিল।
তুই আগে গিয়ে ঠিক মতো কোনো ধোপা ঘাটে স্নান করে আয়। মনে হচ্ছে সরাসরি নর্দমার পাইপ দিয়ে বেরিয়ে এখানে এসেছিস। এত পচা গন্ধ ছাড়ছে, কিসের টসন দেখাচ্ছিস এখানে? ভাই, ও সত্যি গু গর্তে ডুবেছিল। জি বেক্সিয়াও পাশ থেকে আগুনে ঘি ঢেলে দিল। টিয়ান টিয়ান, তুই এই ফালতু লোকদের কথা শুনিস না। আমার জাস্ট রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তুই আগে গিয়ে স্নান করবি প্লিজ। কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু না। তোর পুরো বডি থেকে এত বিশ্রী গন্ধ আসছে যে বমি পেয়ে যাবে। আমার আর ফেংইউয়ানের এখনো অনেক কাজ বাকি। তুই এখান থেকে ফোট, উল্টো ঘোর। আমার সত্যি বমি পাচ্ছে। লং আউটিয়ানের মাথাও এখন ঠিক লাইনে এলো যে ওর শরীরের দুর্গন্ধ সহ্য করার ক্ষমতার বাইরে চলে গেছে। বাধ্য হয়ে ও মুখ কালো করে সেই ভাঙাচোরা ট্র্যাক্টরের ওপর চড়ল আর ভুক ভুক শব্দ করে সেখান থেকে বেরিয়ে গেল। সুজিংজিং কিছুক্ষণ সেখানেই থমকে রইল। তারপর যেমনই হুঁশ ফিরল, ও ট্র্যাক্টরের ধোঁয়ার পিছনে দৌড় লাগাল। ইয়ং মাস্টার, আমি তো গাড়িতেই উঠিনি। ইয়ং মাস্টার! জি বিক্সিয়াও লং আউটিয়ানের চলে যাওয়া পাছার দিকে হাতের মিডল ফিঙ্গার পয়েন্ট করল। তারপরও ঘুরে বাই টিয়ানটিয়ানকে ঠিক মতো খুঁটিয়ে দেখল। ভাই, কসম করে বলছি, জি বিক্সিয়াওয়ের 2 চোখে যেন এলইডি বাল্ব জ্বলে উঠেছে। বাই টিয়ানটিয়ান এই ছেলের লুইচ্ছা বা ঠার্কি এক্সপ্রেশন দেখে খুব ভয় পেল। ও কিছু না ভেবে চট করে আমার পেছনে লুকিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। ভাই দেখ, আজ আমি আমার বাপের গাড়ি লুকিয়ে বের করেছি। এখন ক্যাম্পাস বিউটি বাইও এখানে আছে। তো কি বলিস, তোদের দুজনকে কি একটা দারুণ নাইট ড্রাইভে নিয়ে যাব? জি বিক্সিয়াও আমাদের দুজনকে জিজ্ঞেস করল। আমি প্রায় হ্যাঁ বলতেই যাচ্ছিলাম যে বাই টিএনটিএন পেছন থেকে আমার শার্টের হাতা টেনে ধরল। নেক্সট টাইম হলে ভালো হয়, আজ বেশ লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। জি বিক্সিয়াও আমার কাঁধে থাপ্পড় মারল আর নিচু স্বরে ফেসফেস করে বলল, ভাই, ফিরে গিয়ে ক্যাম্পাস বিউটি বাইয়ের ভিচ্যাট আইডিটা পাঠিয়ে দিস। দেখ, দরকার পড়লে আমাকে দিয়ে ভিক্ষা করা, কিন্তু ওটা দিস। এই বলে জি বিক্সিয়াও গাড়িতে ঢুকল আর ইঞ্জিনের বিকট গর্জন তুলে বেরিয়ে গেল। টিএনটিএন বস, বেশি কিছু ভেবিস না। এই জি বিক্সিয়াও মেয়েদের দেখলে একটু হুঁশ হারিয়ে ফেলে, কিন্তু বন্ধু হিসেবে লোকটা একদম ফার্স্ট ক্লাস। আমি একটা অদ্ভুত আর মেকি হাসি দিয়ে কাভার করার চেষ্টা করলাম। ঠিকই তো, আবর্জনা লুইচ্ছাছিলের বন্ধুরাও তো ঠিক তেমনই হবে না? বাই টিএনটিএন মুখ ফুলিয়ে বিরক্তি নিয়ে বলল। ওই, আমি যাচ্ছি। বাই টিএনটিএন ওর মাথা তুলল। হ্যাঁ, যাচ্ছিস মানে? হ্যাঁ ভাই, আমি যাচ্ছি। এখন আর তুই আমাকে দেখতে পাবি না। কিন্তু তুই তো এখনো অনেক ছোট। জাবান! আরে পাগল, আমার মানে হলো আমি বাড়ি যাচ্ছি। আজ রাতে হোস্টেলে থাকব না। বাই টিএনটিএন আমার বুকে হালকা একটা ঘুষি মারল। ঠিক সেই মুহূর্তে কলেজের ভেতর থেকে একটা হেভি মোটরসাইকেল দ্রুত গতিতে এলো আর আমার আর বাই টিএনটিএনের ঠিক সামনে এসে ঝটকা দিয়ে ব্রেক কষল। বাইক চালক নিজের হেলমেট খুলল। এ তো লিংলিং। সিরিয়াস। ফেংইউয়ান, 1 সেকেন্ড দাঁড়া, তোর সাথে আমার একটা কথা আছে। লিংলিং বাই টিএনটিএনের দিকে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত শয়তানি এক্সপ্রেশন ছিল। বাই টিএনটিএন হঠাৎ একটু ঘাবড়ে গেল আর শক্ত করে আমার বাহু জড়িয়ে ধরল। ফেংইউয়ান এখন আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছে। লিংলিং দিদি, আমি কবে? হ্যাঁ, ঠিক আছে। বাইয়ের আমার বাহুতে জোরে একটা চিমটি কাটল, তাই আমাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো। ওহো টিএনটিএন আমার জান, তুই টেনশন করিস না। দিদি তোর বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নেবে না। লিংলিং এই আমাদের ছোট নাটকটা দেখে মজা নিতে নিতে বলল। লিংলিংয়ের এই একটা লাইন বাই টিএনটিএনের মুখ টমেটোর মতো লাল করে দিল। লিংলিং দিদি, তুমি এসব কি বলছো? ঠিকই তো, আমরা তো। আমিও একটু তোতলাতে শুরু করলাম। লিংলিং নিজের হেলমেট বাইকের হ্যান্ডেলে ঝোলালো, নিজের 2 হাত বুকের ওপর ভাঁজ করে বলল, ঠিক আছে, এখন ইয়ার্কি বন্ধ। ফেংইউয়ান, আমি শুধু এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে তুই ওই উইংচুন মার্শাল আর্ট কোথায় শিখলি? আমি নিজের মাথা চুলকানিয়ে বললাম, এমনি নিজের থেকে ট্রাই করেছিলাম টাইম পাসের জন্য। হ্যাঁ, লিংলিং আমাকে ঘাড় মটকে খোঁচা দিয়ে বলল, তুই কি আমাকে 3 বছরের বাচ্চা মনে করছিস নাকি? টাইম পাসে কেউ ওই রকম স্কিল শিখতে পারে না। বাই টিএনটিএন মাঝখানে ঝাঁপিয়ে পড়ে বলল, লিংলিং দিদি, একে ছাড় না। কে জানে, হয়তো ওর কপালই ভালো। লিংলিং তখনও আমাকে খুঁটিয়ে দেখছিল। যদি তুই আমাকে সত্যি না বলিস, তাহলে ভুলে যা যে আমি তোকে কখনো ছাড়ব। আমি ক্লান্ত হয়ে বললাম, সত্যি কিছু নেই ভাই, জাস্ট আগে ফ্যামিলির একজন মাস্টারের কাছ থেকে কিছু মুভ শিখে নিয়েছিলাম। কোন মাস্টার? লিংলিংয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। একজন সারনেমের মাস্টার ছিলেন। তিনি আমাদের ফেং ফ্যামিলিতে অনেক বছর ছিলেন। মনে হয় ওনার সাথে আমার দাদাজির কোনো কানেকশন ছিল। আচ্ছা, তাই নাকি? লিংলিং একটু ভাবল। মনে হচ্ছিল এই উত্তরটা ওর প্রত্যাশিত উত্তরের থেকে আলাদা। ঠিক আছে, তবুও থ্যাংক ইউ।
লিংলিং নিজের হেলমেট আবার পরে নিল। আমি বেরোচ্ছি, তোমরা দুজনে তোমাদের রোমান্স চালিয়ে যাও। লিংলিং দিদি। যখন লিংলিং বাইক ছুটিয়ে বেরিয়ে গেল, তখন গিয়ে বাই টিএন আমার বাহু ছাড়ল। তো আজ রাতে কি হেলিংলিংও হোস্টেলে ঘুমাবে না? আমি জিজ্ঞেস করলাম। মনে হয় উইকেন্ডে কোনো লম্বা ট্রিপে গেছে। সবার নিজের নিজের কাজ থাকে। বাই টিএন একটু ভাবল। আচ্ছা, তুই কি তোর নিজের বাড়ি ফিরে যাবি না? আমি তো মাত্র 2 দিন আগে এখানে শিফট হয়েছি। এখন আবার ফিরে যাওয়ার কোনো লজিক হয় না। আর তাছাড়া ফাইনালি আমি আজাদি পেয়েছি। আমি ওই দম বন্ধ করা ফ্যাং ফ্যামিলিতে ফিরে যেতে চাই না। কাণ্ড হয়ে গেল। এখন লিংলিং দিদি পক্কাই ভুল বুঝে বসে আছে। বাই টিএন আবার লিংলিং দিদির কথা মনে পড়ল, আর ওর কিউট মুখটা ফের আগুনের মতো লাল হয়ে গেল। আমি আমার কাজ ছাড়লাম। এতে আমার কি দোষ? ঠিক আছে, ঠিক আছে। এই ম্যাডাম আজ মন বড় করে তোকে মাফ করে দিচ্ছে। আমি তোর সাথে আর ঝামেলা করব না। আমি সত্যি বাড়ি যাচ্ছি। বাই বাই। টিএন আমার দিকে হাত নাড়ল আর ঘুরে রাস্তার ধারে পার্ক করা একটা ভিআইপি লাক্সারি কারের দিকে এগিয়ে গেল। বাই, ওয়েট এ সেকেন্ড। তাহলে আজ রাতে রুমে কি শুধু আমি আর সুইয়াউয়াও একা থাকব? আমার মাথা ঝটকা দিয়ে অ্যাক্টিভ হল। রুমের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আমি কিছুটা টেনশনে ছিলাম। যদিও সামনের মেয়েটা একদম সমজদার সুইয়াউয়াও ছিল, কিন্তু আজ রাতে আমরা দুজনে একা থাকব। একটা ছেলে আর একটা মেয়ে, এই সিচুয়েশনটা একটু অদ্ভুত তো বটেই। আমি যেমনই হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করলাম, দেখলাম যে দরজা ভিতর থেকে লক করা ছিল না, জাস্ট ভেজানো ছিল। আর ভিতর থেকে জোর জোর হাসি আর টেবিলে অনবরত মুষ্টিঘাতের আওয়াজ আসছিল। এটা কি ঝামেলা? আমি কিছুটা কনফিউজড হলাম আর দরজার ফাঁক দিয়ে ভিতরে উকি দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু ভিতরে যে সিন দেখলাম, তাতে আমার তোতা পাখি উড়ে গেল, বা পুরো বনে গেলাম। সুইয়াউয়াও কম্পিউটারের স্ক্রিনের পাশে বসেছিল, একটা এসি কম্বলের মোড়ানো। ওর 2 ফর্সা আর লম্বা পা আরামসে টেবিলের ওপর তোলা ছিল, আর ওর হাতে কেএফসির একটা পুরো ফ্রাইড চিকেনের ফ্যামিলি বাকেট ছিল। ও পুরো সবজি দিয়ে চিকেন চিবোচ্ছিল আর মাঝে মধ্যে পাগলের মতো হাসছিল। মেঝের সব জায়গায় চিপস আর স্ন্যাক্সের র্যাপার ছড়ানো ছিল। এমনকি মেঝের ওপর 2টো সাদা লেসের মোজাও অবহেলায় পড়েছিল। এই এই মেয়েটা সুইয়াউয়াও। আমার চোখ খারাপ হয়ে যায়নি তো? আমার পা ভুলবশত পিছলে গেল আর আমি দরজার সাথে ধাক্কা খেলাম। বুম বলে একটা জোরে আওয়াজ হলো। ডেলিভারি ওখানেই গেটে রেখে দাও। সুইয়াউয়াও কম্বলের ভিতর থেকে ওর ছোট মাথাটা বের করল আর মুখে খাবার ভরা অবস্থায় অদ্ভুত গলায় বলল। আমি একদম শরমে পানি পানি হয়ে গেলাম। ইয়াউয়াও, আমি সুইয়াউয়াও আমাকে দেখামাত্রই ওর হাতের সেই কেএফসির বাকেটটা প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিল। ও হড়বড়িয়ে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল, নিজেকে লুকানোর চেষ্টা করতে লাগল। খাবার জীবনোর জন্য ওর গালগুলো কোনো হ্যামস্টারের মতো ফুলেছিল। ও পাগলের মতো নিজের জামাকাপড় ঠিক করতে লাগল আর তোতলাতে তোতলাতে বলল, ফেং, ফেং ভাই, তুই তো বাড়ি চলে গেছিলি না? আমি নিজের মাথা চুলকালাম আর নর্মাল দেখানোর নাটক করলাম। এই সপ্তাহে আমি বাড়ি যাচ্ছি না। তবে সত্যি বলতে আমার মনে হয়েছিল আমি ভুল রুমে চলে এসেছি। সুইয়াউয়াওয়ের চোখ ছানা বড় হয়ে গেছিল আর গাল দুটো একদম টমেটো হয়ে গেছিল। তাহলে তুই তুই সব দেখে ফেলেছিস? আমি একটা অকওয়ার্ড হাসি দিলাম। না, আমি বেশি কিছু দেখিনি। ও নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে পড়ল। তুই মিথ্যা বলছিস। তুই পক্কাই সব দেখে ফেলেছিস। এই দরজাটা খোলা ছিল না তো আমি জাস্ট। তুই এই কথা কাউকে বলবি না, শুনেছিস তো? আমি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। চিল কর, আমি কাউকে বলবো না। সুইয়ামিয়াও হঠাৎ সামনে এগিয়ে এসে আমার কলার জোরে চেপে ধরল। ওর চোখ দুটো সোজাসুজি আমার চোখের ওপর ফিক্সড ছিল, যেন ও আমাকে চিরে দেখতে চায়। এই কাতিল লুক আমি আগে কোথায় যেন দেখেছি। ওর এই সাডেন হরকতে আমার হাওয়া টাইট হয়ে গেল। নার্ভাস কসম করে বলছি, আমি কাউকে বলবো না। তুই টেনশন করিস না। কিন্তু সুইয়াউয়াও আমাকে ছাড়ল না। উল্টেও আমার কলার আরও টাইট করল। ইন্টেন্সলি। কসম খা যে তুই এই রাজ সবসময় লুকিয়ে রাখবি। আমি ভয়ে 2 হাত উপরে তুললাম আর কসম খেলাম। সলেমলি। আমি কসম খাচ্ছি, আমি কাউকে বলবো না। তখন গিয়ে সুইয়াউয়াও আমার কলার ছাড়ল, আর পরের মুহূর্তেই ওর মুখে ফের সেই একদম সুইট আর মিষ্টি হাসি ফিরে এলো। সুইটলি। তাহলে ঠিক আছে, এদিকে আয় আর আমার সাথে বসে খা। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম আর বসলাম। সুইয়াউয়াও অনবরত আমার দিকেই তাকিয়েছিল। এতে আমার পুরো শরীরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভাই, এটা কি ঝামেলা? এটা কি সেই শান্ত হুই? আমি ওর পাশে বসেছিলাম আর ঠিকমতো শ্বাস নেওয়ার সাহসও পাচ্ছিলাম না, কিন্তু সুইয়াও একদম নর্মালভাবে নিজের হাতে থাকা বাকি চিকেনটুকু খাওয়ায় ব্যস্ত ছিল। ফিং ভাই, তুই খাচ্ছিস না কেন? সুইয়াও পেছন ফিরল। ওর ঠোঁটের কোনায় কিছুটা তেল লেগেছিল। আমার খুব একটা খিদে নেই, আমি নিচু স্বরে বললাম। না, তোকে খেতেই হবে। সুইয়াও একটা চিকেনের পিস তুলল আর সরাসরি আমার মুখের কাছে এনে গুজে দিল। এই নে খা। বাধ্য হয়ে আমাকে একটা কামড় দিতে হলো।
তখন গিয়ে সু ইয়াও ইয়াও স্যাটিসফাইড হলো আর হাসতে লাগল। টেস্টি না? সু ইয়াও ইয়াও হেসে জিজ্ঞেস করল। টেস্টি। আমি মাথা নাড়লাম। সু ইয়াও ইয়াও আমার একদম কাছে এলো আর নিজের চোখ দিয়ে সরাসরি আমার চোখের ভেতরে তাড়িয়ে দেখতে লাগল। যখন আমাদের চোখাচোখি হলো, এক মুহূর্তের জন্য পুরো ভাইবটাই বদলে গেল। ফেং ভাই, আমি কি এই অবস্থায় খুব কুৎসিত লাগছি? আমি দ্রুত মাথা নেড়ে না করলাম। না না ইয়াও ইয়াও, তুই এই লুকেও খুব কিউট লাগছে। সু ইয়াও ইয়াও দীর্ঘশ্বাস ফেলল। আমি মানি না, তুই পক্কাই মনে মনে আমার মজা ওড়াচ্ছিস। কসম করে বলছি, এমনটা নয়। আমি ১০০% সত্যি বলছি। আমি দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আমি আগে স্নান করতে যাচ্ছি। বাথরুমের ভেতরে আমি নিজের ওপর ঠান্ডা জল ঢালছিলাম, যাতে আমার মাথা ঠান্ডা হতে পারে। এইমাত্র সু ইয়াও ইয়াওয়ের আচরণ আমাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। তার মানে সু ইয়াও ইয়াও আসলে সেই শান্ত আর সোদা মেয়েটি নয়, যেমনটা বাইরে থেকে মনে হয়। নাকি এটাই ওর আসল রূপ? এই মেয়েটার আসল পরিচয় তো স্বাভাবিক জীবন থেকে অনেক আলাদা। আমি যখন স্নান করে বাইরে এলাম, দেখলাম যে সু ইয়াও ইয়াও রুমটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছে। ও একটা পরিষ্কার নাইট স্যুট পরে নিজের বেডের কোনায় বসেছিল। কিন্তু প্রবলেম ছিল এটাই যে ওর চোখ এখনও ঠিক আমাকেই ঘিরছিল। ওই লুকে আমার মনে ভয় ঢুকে গেল। ইয়াও ইয়াও, আমার মুখে কি কিছু লেগে আছে? না পেরে জিজ্ঞেস করলাম। সু ইয়াও ইয়াও কোনো জবাব দিল না, শুধু চোখ বড় বড় করে আমাকে তাড়িয়ে দেখতে লাগল। ইয়াও ইয়াও, আমার মনে হলো কিছু একটা গণ্ডগোল আছে, তাই আমি ঠিক ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সু ইয়াও ইয়াও হঠাৎ নিজের ২ হাত বাড়িয়ে দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে জড়ল। ও আমাকে এত টাইট ধরল যেন কোনো লক লাগিয়ে দিয়েছে। আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল। ইয়াও ইয়াও, তুই কি করছিস? তুই কি আমার জামায় নিজের মুখ মুছছিস নাকি? সু ইয়াও ইয়াও ধীরে করে নিজের মাথা তুলল আর ওর চোখে জল চিকচিক করছিল। তুই কাঁদছিস কেন? আমি তো জাস্ট মজা করেছিলাম। সরি। আমি এখন সত্যি ঘাবড়ে গিয়েছিলাম। না ফ্যাং ভাই, তোর ভুল নেই। আমি নিজেই বুঝতে পারছি না আমার কি হয়ে গেছে। আমি সেখানেই পাথরের মতো জমে গেলাম। আমি বুঝতে পারছিলাম না আমার হাত কোথায় রাখব। হাত দুটো জাস্ট হাওয়ায় ঝুলেছিল। আমার মনে হয় তোর বডি থেকে খুব পরিচিত একটা সুবাস আসছে। সু ইয়াও ইয়াও নিজের নাক আমার বুকের ওপর ঘষল আর কেয়ারফুলি শুকতে লাগল। ওর নাক আমার বুকের টাচ করছিল, যাতে আমার হালকা কাতুকুতো লাগছিল। আমি জমে গিয়েছিলাম আর আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। সু ইয়াও ইয়াওয়ের এই মুভটা আমার এক্সপেকটেশনের থেকে পুরোপুরি আলাদা ছিল। ওর শরীর আমার সাথে লেপ্টে ছিল আর ওর নাক আমার বুকে ঘষছিল। ওর গরম নিঃশ্বাস ওর পাতলা ড্রেস ভেদ করে আমার স্কিনে লাগছিল আর আমার শরীরে রোম দাঁড়িয়ে গেল। ইয়াও ইয়াও, তুই আগে আমাকে ছাড়। আমার গলা কিছুটা কাঁপছিল। আমার হাত তখন ওইভাবেই হাওয়ায় থমকেছিল। আমি বুঝতে পারছিলাম না ওকে ধাক্কা দেব নাকি জড়িয়ে ধরব। ছাড়ব না। ওর গলা কিছুটা ভারী আর চাপা ছিল, যেন খুব জেদ করছে। ফেং ভাই, তোর বডির এই সুবাস খুব পরিচিত। আমার মনে হচ্ছে আমি এটা আগে কোথাও ফিল করেছি। আমি কিছুটা অবাক হলাম। মাথা নিচু করে ওর মাথার দিকে তাকালাম। আমার হৃদয়ে এক অদ্ভুত আবেগের সৃষ্টি হল। আমি আজ পর্যন্ত এমন সু ইয়াও ইয়াওকে কখনো দেখিনি। সবসময় ও শান্ত আর মার্জিত থাকত, কিন্তু এখন ও কোনো হারিয়ে যাওয়া ছোট্ট বাচ্চার মতো আমাকে শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। হয়তো এটা বডি ওয়াশের গন্ধ হবে। আমি কিছুটা নার্ভাস হয়ে এক্সপ্লেইন করলাম। না। সু ইয়াও ইয়াও নিজের মাথা তুলল। ওর চোখ দুটো ভেজা আর ঝাপসা কুয়াশার মতো দেখাচ্ছিল। এটা বডি ওয়াশের গন্ধ নয়, এটা তোর নিজস্ব গন্ধ। আমার আগে থেকেই মনে হচ্ছিল যে আমি তোকে অনেক পুরনো সময় থেকে চিনি। আমার হৃৎস্পন্দন দ্রুত বাড়তে লাগল আর মাথায় পুরো গোলমাল পাকিয়ে গেল। আমি পুরো শক্তি দিয়ে মনে করার চেষ্টা করলাম যে অতীতে কখনো সু ইয়াও ইয়াওয়ের সাথে আমার দেখা হয়েছিল কিনা, কিন্তু এই কয়েকদিনের দেখা ছাড়া আমার মাথায় ওর ব্যাপারে পুরনো কোনো স্মৃতি ছিল না। আমি সু ইয়াও ইয়াও নামের এই মেয়েটিকে আগে কখনো চিনতাম না। আমি হালকা করে ওর পিঠে খাপড় দিলাম, যাতে ও কিছুটা শান্ত হতে পারে। ইয়াও ইয়াও, তোর কি কোনো ভুল ধারণা হচ্ছে? আমরা এর আগে কখনো দেখা করিনি। ওই, আজ আমরা দুজনে একই বেডে শোব না? ওর চোখ দুটো কিছুটা নেশাত্তর আর আউট অফ ফোকাস হয়ে গেল। এটার কোনো দরকার নেই তো। আজ রুমে অনেক বেড খালি আছে। এক কাজ করি, আমি টিয়ানকে কল দিই। আজ আমি ওর বেডে শুয়ে পড়ব। আমাদের দুজনকে একসাথে ভিড় করার দরকার পড়বে না। আমি নিজের মাথা চুলকালাম আর পকেট থেকে ফোন বের করার জন্য হাত বাড়ালাম, কিন্তু সু ইয়াও ইয়াও আমার আগেই এক ঝটকায় নিজের ফোন নিজের হাতে কেড়ে নিল। একদম নয়। সিকোয়েন্স অনুযায়ী আজ ফেং ভাই শুধু আমার। তো ভাইরা, কেমন আছো সবাই? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করো, তো ভাই কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটন চাপো আর বেল আইকনটা অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে ধামাকাটা তোমার ফোনে হয়। চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।